সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, জীবাণুর মৌসুমে ফুটেছে বর্ষা ফুল পর্ব 6-এ সকলকে স্বাগতম। আজকে আমাদের সাথে খুবই পরিচিত এবং খুবই ভালোবাসার কাছের কিছু শিল্পীবৃন্দ আমাদের সাথে আছেন, সকলেই চিনেন। আমি তবু প্রথম থেকে আমরা একটু পরিচয় পর্বটা সেরে আসি। আমার ডান পাশেই প্রথমে আছে আমার খুব শ্রদ্ধার এবং ভালোবাসার মানুষ আহসানুল্লাহ তমাল, আবৃত্তি শিল্পী এবং সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। এর পরবর্তীতে আছে আমাদের প্রিয় মুখ জেসমিন বন্যা আপা, সনাধিতির কর্ণধার। আমার নিচে আছে আরেকজন আবৃত্তি শিল্পী এবং প্রশিক্ষক, খুবই গুণী একজন শিল্পী, রূপশ্রী চক্রবর্তী। এবং এরপরে আছে আমাদের আরেকজন প্রাণের মানুষ, ভালোবাসার মানুষ, মনিরুল ইসলাম, আবৃত্তি শিল্পী এবং অর্থ সম্পাদক বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। তো যাই হোক, আমরা আমি কথা বাড়িয়ে আপনাদের আর বিরক্তির কারণ হব না। আমরা চলে যাচ্ছি আমাদের শ্রদ্ধার এবং ভালোবাসার অতিথিদের কাছে। প্রথমে আমি চলে যাচ্ছি তমাল ভাইয়ের কাছে। তমাল ভাই, কেমন আছেন? ভালো আছি, খুব ভালো লাগছে তোমাদের সঙ্গে আবার যুক্ত হতে পেরে। আমি এর আগেও সনাধিতের অন্য একটি আয়োজনে যুক্ত ছিলাম এবং এই জীবাণুর মৌসুমে ফুটেছে বর্ষা ফুল। আসলে নামটির দেখেও ভালো লেগেছে যে এইভাবে ভাবা যায় যে আসলে আমরা এইভাবেও এই জীবাণুর মৌসুমে আমরা বর্ষাকে বরণ করে নিচ্ছি এবং এই ক্রান্তিকালে আমরা এই অন্তর্জালের মাধ্যমে আমরা সকলে ভালো থাকার চেষ্টা করছি, ভালো রাখার চেষ্টা করছি। এই চেষ্টার একজন সহযাত্রী, এই চেষ্টার একজন যোদ্ধা সনাধিতির সকলের প্রতি আমার গভীর ভালোবাসা। যারা এই মুহূর্তে স্ক্রিনে আছেন তাদেরকে আমার অফুরান ভালোবাসা এবং আশা করছি আপনারা পুরো আয়োজনটি জুড়ে আমাদের সাথে থাকবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং এই আয়োজনকে সফল করে তুলবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাই। তাহলে আমরা আর দেরি না করে আমরা বোধহয় পরিবেশনায় চলে যাই আমাদের বর্ষা ফুলের। তো প্রথম পরিবেশনা কি থাকছে আমাদের শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে? বাকি বন্ধুদের সাথে পরিচয় পর্বটা আগে একবার হয়ে গেলে ভালো হতো না? হ্যাঁ, হতে পারে। আমরা তাহলে করে বলে নিয়ে। হ্যাঁ, আচ্ছা, ওকে। আমরা তাহলে মনির ভাইকেও নিয়ে নিচ্ছি। মনির ভাই, কেমন আছেন? ভালো আছি, এটি বলতেও ভালো লাগছে। জি, আমাদের শ্রোতা দর্শকদের সাথে আপনার জি সনাধিতির প্রতি আমার কৃতজ্ঞতা, অভিনন্দন জানাচ্ছি যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন এবং শুনছেন। সেই সাথে গভীর ভালোবাসা জানাচ্ছি এবং অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে আছেন। আমার সাথে আমার অত্যন্ত প্রাণের একজন মানুষ উপস্থিত আছেন, আহসানুল্লাহ তমাল, যার সাথে আমার বয়সের পার্থক্য আছে কিন্তু আমাদের বন্ধুত্বের বাঁধন অনেক শক্ত এবং শক্তিশালী। বিশেষ করে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কাজ করার সুবাদে এবং স্বার্থে আমাদের এই বন্ধন আমাদের এগিয়ে যাওয়াকে অনেক অনেক বেশি সহায়তা করে। তমাল ভাইকে পেয়ে আমি খুবই আনন্দিত এবং আমি দর্শক শ্রোতাকেও জানিয়ে রাখছি যে এটি তমাল ভাইয়ের সাথে আমার প্রথমবারের মতো স্টুডিওতে আসা। এই কারণে আমি বিশেষ আনন্দিত এবং আবারও কৃতজ্ঞতা সনাধি থেকে। সেই সাথে উপস্থিত আছে রূপশ্রী চক্রবর্তী, যাকে আমি সবসময় হাসি খুশি একজন মানুষ হিসাবে দেখি, সজ্জন সদালোপী মানুষ। তাকেও আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা। জেসমিন বন্যা এবং তানভীর সৌরভ, সকলকে আমার পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা এবং ভালোবাসা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মনির ভাই। আমরা তাহলে এবার চলে যাচ্ছি রূপশ্রীদির কাছে। রূপশ্রীদি, কেমন আছেন? রূপশ্রীদির মাইকটা বোধহয় মিউট করা, আমি একটু আনমিউট করে দিই। রূপশ্রীর মাইকটা মিউট করা। রূপশ্রী, হ্যাঁ রূপশ্রীদি, হ্যাঁ বলুন। ধন্যবাদ সৌরভ ভাই। আমি এই সময়ে যতটুকু ভালো থাকা যায় তারই চেষ্টা করছি। মনটা মাঝে মধ্যে খুব বিষণ্ণ হয়ে ওঠে, সে মনটাকে আবার এই শিল্প চর্চার মধ্য দিয়ে আর একটু ভালো রাখার চেষ্টা করে যাচ্ছি। আর আজকে ভীষণ আনন্দিত আর ধন্যবাদ জানাচ্ছি সনাধিতিকে,
আমাকে এই চমৎকার অনুষ্ঠানে সুযোগ করে দেওয়ার জন্য। আর আজকে যে দুজন মানুষ আছেন আমার সাথে, আমি আনন্দিত, সেটা তো একটু আগে আমি বলেছি, আনন্দিত আসলে তাদের কারণে। তমাল ভাই আছেন, মনির ভাই আছেন, দুজনে আমার ভীষণ শ্রদ্ধার, ভীষণ প্রিয় মানুষ। তাদের সঙ্গে আজকে আমরা বর্ষার কবিতা পড়ব। তো এই বিষয়টি নিঃসন্দেহে আমার অত্যন্ত গর্বের। ধন্যবাদ জানাচ্ছি বন্যা আপনাকে, আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। ধন্যবাদ রূপশ্রীদি। আমাদের সবার সাথে বন্যা আপা, আপনি কিছু বলুন, তারপরে আমরা চলে যাই আমাদের মূল পর্বে, আমাদের পরিবেশনায়। আসলে আজকে আমাদের স্বরাধিতির এই যে লাইভ প্রোগ্রামে আমাদের সাথে 3 জন নক্ষত্র, আবৃত্তি অঙ্গনের 3 জন নক্ষত্র এবং আবৃত্তি সমন্বয় পরিষদের 2 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের সাথে যুক্ত হয়েছেন। এজন্য আমরা স্বরাধিতির পক্ষ থেকে খুবই ধন্য, তাদের কাছে চিরকৃতজ্ঞ। এবং আমরা বোধহয় এখন অনুষ্ঠান শুরু করতে পারি, সরাসরি কবিতায় চলে যাই। সৌরভ, আমরা কথা শুনবো, মাঝে মাঝে আড্ডাও দেবো এবং কবিতা শুনবো। বর্ষায় বর্ষায় বৃষ্টি নেমে যায় আমাদের স্বরাধিতিতে, সেটাই চাচ্ছি। আজকে অবশ্যই কবিতার মুষলধারে কবিতার বৃষ্টি হবে। তমাল ভাই আছেন, মনির ভাই আছে, উপস্থিতি আছে। তাহলে আমরা প্রথমেই চলে যাচ্ছি তমাল ভাইয়ের কাছে। তমাল ভাই, কি পরিবেশনা থাকছে আমাদের আজকের এই আয়োজনে? প্রথম আমি পরিবেশন করতে চাচ্ছি মৈথিলি ভাষা বলে একটি ভাষা আছে বিহার অঞ্চলের, এবং এই মৈথিলি ভাষায় বিদ্যাপতি পদাবলী থেকে আমি একটি অংশ, এটি অনেকের শোনা। এই কবিতাটি নিয়ে আমি একটু বলতে চাই যে এটি হচ্ছে রাধার যে মনোব্যথা, সেখানে এটি প্রকাশ করছে রাধা, যে তার সঙ্গী নেই এবং তার যে মনোকষ্ট, তার ভেতরে যে প্রেম, যে কাম, সেটি জেগে উঠেছে, কিন্তু সে আসলে একা বসে আছে। তার সেই বেদনার কথাটি সেখানে প্রকাশ পেয়েছে, আমি সেটি উচ্চারণ করছি। সখী হামরি দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মাহ ভাদর, শূন্য মন্দির মোর। ঝম্পি ঘনগর জন্তি সন্ততি, ভুবন ভরি বরি খন্তিয়া, কান্ত পাহুন কাম দারুণ, সঘন ঘর সর জন্তিয়া। কুলিশ শত শত পাত মদিত, ময়ূর নাচত মাতিয়া। মত্ত দাদুরি ডাকে ডাহুকি, ফাটি যাওত ছাতিয়া। তিমির দিকে ভরি ঘোর যামিনী, অথির বিজরিক পাতিয়া। বিদ্যাপতি কহে কইছে গোয়ায়বি, হরি বিনে দিন রাতিয়া। এ সখী হামরে দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মাহ ভাদর, শূন্য মন্দির মোর। এ ভরা বাদর মাহ ভাদর, শূন্য মন্দির মোর। ধন্যবাদ। ধন্যবাদ। অসম্ভব, মানে একদম বাংলা ভাষার আদি রূপ থেকে শুরু করলো আজকে তমাল ভাই বর্ষা মঙ্গল কাব্য। যাই হোক, খুবই সুন্দর। তো আমরা আসলে মুগ্ধই ছিলাম তমাল ভাই। আর তমাল ভাই প্রসঙ্গে আরেকটু বলি, তমাল ভাই হচ্ছে আমাদের সেই মানুষ যিনি করোনাকেও জয় করে এসেছেন। আমরা মানে শ্রদ্ধা জানাই এবং অত্যন্ত ভালো মানুষ, আমাদের শ্রদ্ধা ভাজন। আমরা আবার ফিরবো তমাল ভাইয়ের কাছে। এবার আমরা চলে যাচ্ছি রূপস্থিতির কাছে। রূপস্থিতি। ধন্যবাদ বন্যা। তমাল ভাই খুব সুন্দর করে শুরু করলেন। তমাল ভাই, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা এবারে তোমার কাছে কি শুনবো? বর্ষার তো আসলে বিধ্বংসী একটা রূপ আছে, কিন্তু তবুও তার সৌন্দর্যে আমরা সবাই বিমোহিত। আর বর্ষা মানেই বাঙালিরা একটু আবেগী হয়ে ওঠে। তো বর্ষার সৌন্দর্যের একটা অন্যতম জিনিস হচ্ছে রংধনু, রামধনু। আমরা যখন আকাশে দেখি আমাদের মনও তখন নেচে ওঠে। তো আমি শুরু করতে চাই সেই রামধনুর জন্মকথা দিয়ে। রামধনুর জন্মকথা কবিতাটি লিখেছেন এই সময়ের কবি জেরিন অফরিন।
আকাশ অন্ধকার হলে খুলে যায় হৃদয়ের অতুলে লুকোনো এক দরজা। ভীষণ গোপন সেই দরজার ও পাশে তোমার বাস। আজ হুট করে ঝরে পড়া বর্ষা জলের ছোঁয়ায় খুলে গেল তার আগুন। বৃষ্টির মাতাল করা গন্ধে বিভোর হয়ে আমি ছুটলাম বৃষ্টির উৎস মূলে। তুমি তখন সবুজ পাতার পোশাক পরে বৃষ্টি ঝরাবে বলে এক এক সাজাচ্ছ সাদা মেঘ, কালো মেঘ, কোনোটা নীল, কোনোটা বা আগুন রাঙা। চোখে তো তোমার পানে চাইতেই দেখি ব্যস্ত ভীষণ তুমি, হাতের ইশারায় দোলাচ্ছ সাদা মেঘ। আর সেখান থেকেই হীরক খচিত স্ফটিকের মতো ঝরে পড়ছে তুমুল বৃষ্টি ধারা। আমি মুগ্ধ দৃষ্টিতে দেখতে দেখতে বৃষ্টি জলে কখন যে মিশে গেছি টের হয়নি আর। বৃষ্টির অবিরত জলের ধারায় হঠাৎ জ্বলে উঠল আগুনের স্ফুলিঙ্গ। পৃথিবী কেঁপে উঠল বজ্র নিনাদের কঠোরতায়। হত বিহ্বল আমি, আশ্রয় খুঁজতেই দেখি বিশাল একটা গাছ হয়ে দাঁড়িয়ে আছো তুমি, হাতের সীমানায় তাই তোমাকেই জড়িয়ে ধরা। সেই প্রথম আমার পুরুষের সান্নিধ্য আর তোমার নারীর অনাহুত স্পর্শে খুট করে তোমার হাত থেকে ছুটে পালালো এক পাল নীল মেঘ, ছড়িয়ে গেল আকাশ জুড়ে। তার ছোঁয়ায় থেমে গেল বজ্রপাত। কুয়াশার মতো ঝরতে লাগলো সূক্ষ্ম বৃষ্টি কণা। সবুজ ঘাস বেড়ে উঠল একটুখানি, গোলাপি ঘাস ফুলটা খানিকটা আয়েশি হয়ে মেলল তার পত্র পল্লব। পাখিরা নিট ছেড়ে বের হলো, আর এক ঝাঁক রূপালী মাছ ভীষণ যত্নে তার গর্ভে বেড়ে ওঠা ডিমগুলো ছড়িয়ে দিল স্রোতহীন নদীর বাঁকে। এই হঠাৎ বদলে যাওয়া মুহূর্তে আমি খুঁজে পেলাম নিজেকে তোমার বাহুডোরে, যেন বৃষ্টি জল হয়ে মিশেছিলাম মেঘের বুকে। অপার্থিব সৌন্দর্যে বিমুগ্ধ তুমি, আচমকাই জানতে চাইলে কে আমি, অথচ তোমার সান্নিধ্য সব পরিচয় ভুলে আমি তখন শুধুই বৃষ্টি জল। ভাসিয়ে চলেছি তোমার দিক দিগন্ত। ছুটতে ছুটতে হঠাৎ আমার ইচ্ছে হলো আগুনে রাঙা মেঘটাকে ছুঁতে, তাই তোমার সম্মতি প্রার্থনা। ভীষণ বিরক্তিতে জানালে তুমি, ওই মেঘে বৃষ্টি নেই, আছে শুধু রৌদ্রের ছটা, ওতে হারিয়ে যাবে বৃষ্টি জল। অথচ আমি তখন অজানাকে জানবার নেশায় এক মত্ত কিশোরী। হঠাৎই তোমার হাত থেকে টান দিলাম মেঘের নাটাই, উড়িয়ে দিলাম আগুনে রাঙা মেঘটা। দিক দিগন্ত আলোকিত হয়ে গেল মুহূর্তে, নীল মেঘ গুটিয়ে নিল নিজেকে, হারিয়ে গেল বৃষ্টি। হারিয়ে যেতে যেতে সূর্যের সাত রং লাগলো আমার শরীরে। আমি হয়ে গেলাম বিস্তৃত এক রামধনু। আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গেলাম তোমার লাটাইটা ধরতে। অথচ তখন তুমি মেঘ বালক থেকে কবি হয়ে রামধনুকে নিয়ে লিখছো কবিতা তোমার প্রেমিকাকে দেবে বলে। আকাশ জুড়ে বিস্তৃত রামধনু তখন বৃষ্টি হতে না পেরে মেঘকে হারিয়ে ক্রমশ মিলিয়ে যাচ্ছে অসংখ্য আলোক বিন্দুতে ভীষণ একা। সাধারণ মানুষ, কবি এবং আবৃত্তি শিল্পী, এদের মধ্যে কত পার্থক্য। রামধনু আমরাও দেখি, কিন্তু আমাদের মনে এইসব কবিতা আসবে না, এইসব কথামালা আসবে। আর তোমার মতো সুন্দর করে দিদি রামধনু বর্ণনা, তাও বোধহয় আমরা দিতে পারবো না। এটাই হচ্ছে পার্থক্য। যাই হোক, আমরা আবার ফিরবো দিদির কবিতায়। আমরা এবার চলে যাচ্ছি মনির ভাইয়ের কাছে। মনিরুল ইসলাম। হ্যাঁ, মনির ভাই। মনির ভাই, আমি শুরু করতে চাচ্ছি আজকে আমার পরিবেশনা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘলা দিনে।
তবে কবিতাই রোজই থাকে সমস্ত দিন কাজ, আর চারদিকে লোকজন। রোজই মনে হয় সেদিনকার কাজে, সেদিনকার আলাপে, সেদিনকার সব কথা দিনের শেষে বুঝি একেবারেই শেষ করে দেওয়া হয়। ভেতরের কোন কথাটি যে বাকি রয়ে গেল তা বুঝে নেবার সময় পাওয়া যায় না। আজ সকালবেলা মেঘের স্তবকে আকাশের বুক ভরে উঠেছে। আজও সমস্ত দিনের কাজ আছে সামনে, আর লোক আছে চারিদিকে। কিন্তু আজ মনে হচ্ছে ভিতরে যা কিছু আছে বাইরে তা সমস্ত শেষ করে দেওয়া যায় না। মানুষ সমুদ্র পার হলো, পর্বত ডিঙিয়ে গেল, পাতাল পুরীতে শীত কেটে মণিমাণিক চুরি করে আনলে, কিন্তু একজনের অন্তরের কথা আরেকজনকে চুকিয়ে দিয়ে ফেলা এ কিছুতেই পারলে না। আজ মেঘলা দিনের সকালে সেই আমার বন্দি কথাটাই মনের মধ্যে পাখা ঝাপটে মরছে। ভেতরের মানুষ বলছে, আমার চিরদিনের সেই আরেকজনটি কোথায়, যে আমার হৃদয়ের শ্রাবণী মেঘকে ফুতুর করে তার সকল বৃষ্টি কেড়ে নিবে। আজ মেঘলা দিনের সকালে শুনতে পাচ্ছি সেই ভিতরের কথাটাই কেবল বন্ধ দরজায় শেকলে নাড়ছে। ভাবছি, কি করি? কে আছে যার ডাকে কাজের বেড়া ডিঙিয়ে এখনই আমার বাণী সুরের প্রদীপ হাতে বিশ্বের অভিসারে বেরিয়ে পড়বে? কে আছে যার চোখের একটি ইশারায় আমার সব ছড়ানো ব্যথা এক মুহূর্তে এক আনন্দে গাথা হবে, এক আলোতে জ্বলে উঠবে? আমার কাছে ঠিক সুরটি লাগিয়ে চাইতে পারে যে আমি তাকেই কেবল দিতে পারি, সে আমার সর্বনেশে ভিখারি। আমার ভিতর মহলের ব্যথা আজ গেরুয়া বসন পড়েছে, পথে বাহির হতে চায়, সকল কাজের বাহিরের পথে। যে পথ একটি মাত্র সরল তারের এক তারার মতো, কোন মনের মানুষের চলায় চলায় বাজছে। দারুণ। মনির ভাই আপনাকে বিল্টু ভাইও লিখেছে, বাহ মনির ভাই, রবীন্দ্রনাথ অসাধারণ, আসলেই অসাধারণ ছিল। আমরা রবীন্দ্রনাথের মানে বর্ষা মানে রবীন্দ্রনাথ মনে করবেই, স্বাভাবিক। তো আমরা আসলে মনির ভাইয়ের কাছে আবার ফিরবো। আমরা এবার চলে যাব আমরা আবার কাছে, তার ফাঁকে বোধহয় একটু মতামত গুলো একটু শুনে নিতে পারি। মন্তব্যগুলো, হ্যাঁ, সবাইকে নিয়ে আমরা একটু মন্তব্যগুলো দেখে আসি। অনেকেই অনেক মন্তব্য করেছেন। প্রথমেই দেখছি আমাদের সুবর্ণা আরফিন আপু, আপা লিখেছেন সবাইকে সুন্দর লাগছে, সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ আপা। নাইমা রুম্মান রুমা লিখেছে সবার জন্য অফুরন্ত ভালোবাসা ও শুভকামনা। ধন্যবাদ। শরীফ লিখেছে কালো বিড়াল। ওয়াজিউল হক শরীফ দেখতে ভারী, ও আচ্ছা, তিনি একটি কবিতা পোস্ট করেছে কালো বিড়াল, ওয়াজিউল হক শরীফের। অনেক বড় কবিতা, এই জন্য পড়তে পারছি না, দুঃখিত। এরপরে শিরিন ইসলাম লিখেছে আপনাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। জীবননেসা মুনিয়া লিখেছে সাথে আছি, সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা। ধন্যবাদ। মিতা রয় লিখেছে সঙ্গে আছি, শুনছি। ধন্যবাদ আপনাকে। রুকসানা শিল্পী লিখেছে সাথে আছি দিদি। ধন্যবাদ। শাহতাজ মুনমুন, আমাদের মুনমুন আপা লিখেছে সব প্রিয় মানুষ। ধন্যবাদ আপনাকে। দীপক লিখেছে অভিনন্দন। ধন্যবাদ। মুনমুন আপা আরো লিখেছে কবিতার বৃষ্টিতে ভিজতে চাই। অবশ্যই আজকে আমরা কবিতার মুষল ধারায় বৃষ্টি হবে, কবিতার বৃষ্টি শুধু। আজকে তমাল ভাই আছে, মনির ভাই আছে, উপস্থিতি আছে। মুনমুন আপা আরো লিখেছে শূন্য মন্দির মোর আহা। মুনমুন আপা আরো লিখেছে উপস্থিতি দারুণ লাগছে। ধন্যবাদ। দীপক চন্দ্র ঘোষ লিখেছে শুভেচ্ছা তমাল ভাই, মনির ভাই, রূপশ্রী দি। ধন্যবাদ আপনাকে। জালাল আহমেদ জুয়েল লিখেছে যে কথা স্বপ্নেও ভাবিনি কবিরা তাই লিখে ফেলে অবলীলায়, জয় হোক কবিতার। এটা আসলেই সত্যি কথা। সাধন দাস, আমাদের প্রিয় দাদা এবং শ্রদ্ধার মানুষ, লিখেছে সনাধিতির আজকের সকল অতিথি শিল্পীকে অভিনন্দন ও শুভকামনা। ধন্যবাদ দাদা আপনাকে। শরীফ আহমদ বিল্টু, আমাদের বিল্টু ভাই লিখেছে সবাইকে শুভেচ্ছা। ধন্যবাদ। মুনমুনাপা আরো লিখেছে সবাইকে অভিনন্দন। ধন্যবাদ। সুরাইয়া চৌধুরী লিখেছে শুভেচ্ছা সবাইকে। ধন্যবাদ। সাধন দাস দাদা লিখেছে বাহ
রূপশ্রী, দারুণ কবিতা হলো, ধন্যবাদ দাদা। সেবতী আপু লিখেছে সবাইকে শুভকামনা, ধন্যবাদ আপু আপনাকে। লালিয়া পলি লিখেছে শুভকামনা সবার জন্য, ধন্যবাদ। তারপরে সেবতী দি আরো লিখেছেন দারুণ হচ্ছে, ধন্যবাদ। মিতা রয় লিখেছে দিদি ভালো লাগছে দেখতে, ধন্যবাদ। মুনমুনাপাল লিখেছে সৌরভ অন্ধকারে ফুটে আছো, ধন্যবাদ আপা আপনাকে। শিরিন ইসলাম লিখেছে আমাদের সকলেই প্রিয়জনেরা, ধন্যবাদ। আরো মন্তব্য আছে, তো আমরা পরবর্তীতে আরো মন্তব্য পড়বো। আমরা এখন চলে যাচ্ছি বন্যা আপা এবং তমাল ভাইয়ের কাছে। হ্যাঁ তমাল ভাই, এবারে আমরা শুনছি। সবাই তো বৃষ্টি চাচ্ছে। আসলে বৃষ্টি অনেক সময় আমাদের কাঙ্ক্ষিত, আবার দেখা যায় বৃষ্টি হয় না। এই বৃষ্টি না হওয়া নিয়ে একটি কষ্টের কথা লিখেছেন এবং আশার কথা সেই সাথে শেখর বরণ, কবিতার নাম বৃষ্টি, সেটি আবৃত্তি করছি। বৃষ্টি বোধহয় সহসা আর আসবে না, বৃষ্টি এখন বেড়াতে গেছে মেঘের বাড়ি। মেঘের সাথে অনেক দিনের আড়াআড়ি, মেঘের সাথে খেলতে যাবে লুকোচুরি, এই বসে খেয়ে এক্ষুনি আর আসবে না, বৃষ্টি বোধহয় সহসা আর আসবে না। শরীর জুড়ে চৈত্রদাহ পড়ছে একা, পড়ছে এখন মাঠঘাট বন জঙ্গল, তৃষ্ণার্ত হায় প্রাণীকুল, বাতাসের প্রাণে হাহাকার, কত প্রার্থনা কত আকুতি, এক ফোঁটা তৃষার জল, বৃষ্টি বোধহয় সহসা আর আসবে না, বৃষ্টি এখন বেড়াতে গেছে মেঘের বাড়ি। মেঘের বাড়ি আড়াআড়ি, তাড়াতাড়ি বৃষ্টি ঠিক আসবে ফিরে, ভেসে আসবে মেঘমল্লার ডমরুর তালে তালে, ছন্দে ছন্দে দুলে আনন্দে, বৃষ্টি যখন আসবে ফিরে, এক ফোঁটা পড়বে তোমার চোখের পাতায় নির্মলতায়, বাতাস হেসে বলবে উঠে জাগো 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 সুন্দর, বৃষ্টি বোধহয় সহসা আর আসবে না, বৃষ্টি এখন বেড়াতে গেছে মেঘের বাড়ি। মেঘের সাথে অনেক অনেক দিনের আড়াআড়ি, মেঘের সাথে খেলতে যাবে লুকোচুরি, বৃষ্টি বোধহয় সহসা আর আসবে না। ধন্যবাদ। ধন্যবাদ তমাল ভাই। আসলে ওই যে প্রিয় মানুষদের কবিতাগুলো শুনে শুনে এমন হয় যে তমাল ভাই যখন ওই যে মায়ের যে একটা কবিতা পড়ে, ওইটা যদি আর কারো কাছে শুনি তখন মনে হয় এটা ভালো হচ্ছে না, তমাল ভাই বোধহয় ভালো করছিল। তো এরকম একটা অভ্যাস হয়ে যায়, যেটা আর কি দীর্ঘদিন ধরে হয়ে যাচ্ছে। এই যে আবৃত্তি সমন্বয় পরিষদের বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছি, আপনাদের কণ্ঠে একটা কবিতা শুনে আসছি, পরবর্তীতে ওইটা আর কারোটা ভালো লাগছে না আর কি, পরবর্তীতে গ্রহণযোগ্যতা হারিয়েছে হচ্ছে আর কি। তো যাই হোক, খুবই সুন্দর ছিল। তো আমরা আবার আসবো কমল ভাইয়ের কাছে, এবারে চলে যাবো উপস্থিতি। হ্যাঁ বন্যা, ধন্যবাদ আমাকে আবার সুযোগটি করে দেওয়ার জন্য। আমি একটু সাহসী হতে চাচ্ছি, করতে চাচ্ছি ছন্দের জাদুকর। ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা বর্ষা। ওই দেখো গো আজকে আবার পাগলে জেগেছে, ছাই মাখা তার মাথার জটায় আকাশ ঠেকেছে, মলিন হাতে ছুঁয়েছে সে ছুঁয়েছে সব ঠাই, পাগল মেয়ের জ্বালায় পরিচ্ছন্ন কিছুই নাই। মাঠের পাড়ে দাঁড়িয়েছিল ঈশান কোণেতে, বিশাল শাখা পাতায় ঢাকা শালের বনেতে, হঠাৎ হেসে দৌড়ে এসে খেয়ালের ঝোঁকে ভিজিয়ে দিলে ঘরমুখ ওই পায়রাগুলিকে। বজ্র হাতের হাততালি সে বাজিয়ে হেসে যায়, বুকের ভিতর রক্ত ধারা নাচিয়ে দিয়ে যায়, ভয় দেখিয়ে হাসে আবার ফিরিয়ে সে, আকাশ জুড়ে চিকমিকিয়ে ময়ূর বলে কে গো এ যে আকুল করা রূপ, ঢেকে রাখয় নাই কোনো ভয় জগৎ রহে চুপ,
পাগলি হাসে আপন মনে, পাগলি কাঁদে হায়, চুমার মতো চোখের ধারা পড়ছে ধরার গায়ে। কলুবিনীর ওড়না সে আজ উড়িয়ে এনেছে, পূবে হাওয়ায় ঘুরিয়ে আমার অঙ্গে হেনেছে। চমকে দেখি চোখে মুখে লেগেছে এক রাশ, ঘুম পাড়ানো কে আর রেণু কদম ফুলের বাস। বাদলা হাওয়ায় আজকে আমার পাগলি মেতেছে, ছিন্ন কাঁথা সূর্য শশীর সভায় পেতেছে। আপন মনে গান গাহে সে, নাই কিছু দৃকপাত, মুগ্ধ জগৎ মৌন দিবা সংজ্ঞাহারা রাত। মুগ্ধ জগৎ মৌন দিবা সংজ্ঞাহারা রাত। হ্যাঁ বন্যা, তো প্রিয় দর্শক, হ্যাঁ। আমাকে ক্ষমা করবেন কোনো ভুল হলে। আমার হঠাৎ করে মনে হলো যে এটা একটু করি, একটু চেষ্টা করি। না, তুমি তো ছন্দে ছন্দে বৃষ্টি নামিয়ে দিয়েছো, চমৎকার ছিল, ভুল টুল নাই, চমৎকার ছিল। আচ্ছা, আমরা এবারে আবার মনির ভাইয়ের কাছে যাচ্ছি, দিদির কাছে আবার পরে ফিরবো। মনির ভাই। হ্যাঁ, আমি এবার কবি সমুদ্রগুপ্তের দুটি ছোট ছোট কবিতা পড়ব, অবশ্যই বর্ষা নিয়ে। সেই সাথে দর্শকের সাথে একটি বিষয় আমি একটু ভাগ করে নিতে চাই। আজ 19 জুলাই কবি সমুদ্রগুপ্তর মৃত্যুদিন। 2008 সালের এই দিনে কবি আমাদের ছেড়ে চলে গেছেন। তাই আজকের এই দিনটি আমি কবির প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই, এবং তারই দুটি কবিতা মনির ভাইয়ের মাধ্যমে আমরাও বর্ষা নিয়ে, কবির বর্ষা নিয়ে দুটি কবিতা পড়ব। প্রথমটি হলো বর্ষ বন্দনা। এই যে কবিরা চলে যান বা গুণী মানুষরা চলে যান, আমরা যেন তাদের রেখে যাওয়া কথা এবং তাদের অবদানের প্রতি যেন আমাদের কৃতজ্ঞতা থাকে, সেটি এই কবিতার মধ্য দিয়ে আমরা আরেকবার একটু স্মরণ করব, এবং বিগত দিনগুলোর কথা, আগামী দিনের এগিয়ে যাওয়ার জন্য বিগত দিনগুলোর কথাকে স্মরণ করব। এটি এইখানে কবি বলতে চেয়েছেন। কবি সমুদ্রগুপ্তের কবিতা বর্ষবন্দনা। গাছ মরে গেলে পাতা ঝরে যায়, কিন্তু পাতা ঝরলেই গাছ মরে যায় না। পাতা ঝরে যাওয়াকে সাহিত্য কত প্রতীক, কত উপমা উৎপ্রেক্ষা, কত রূপক হিসেবে স্থাপন করেছে। এই অলংকারের সবগুলোই নেতিবাচক। খুবই জরুরি জিনিস পাতা। পাতা ঝরে গেলে গাছের বেদনাই হবার কথা, এটাই ধরে নিয়ে সাহিত্য শোকগ্রস্ত হয়েছে। গাছ ফুরিয়ে গেলে পাতা ঝরবেই, এটা গাছ জানে, আমরা জানি না। পাতার প্রতি গাছ কৃতজ্ঞ বোধ করে বলেই ভোল শোক বানোয়াট শ্লোক রচনা করে না। গাছ জানে ইতিমধ্যেই তার শরীর আরেক নতুন পাতার চিহ্ন সূচিত করেছে। নতুন বর্ষবরণের আবেগে বিগলিত হতে হতে আমাদের উচিত বিগত বর্ষের প্রতি কৃতজ্ঞ হওয়া। সেই তো আমাদের আরেকটি বছর বাঁচিয়ে রেখেছে। এবারের কবিতাটি একটি প্রেমের কবিতা, কবি সমুদ্রগুপ্তের। এই আষাঢ়ে যখনই তোমার জন্য পথে নামতে চাই, যখনই তোমার জন্য পথে নামতে চাই, বৃষ্টি এসে ভিজিয়ে দেয় পথ। তোমার জন্য একটু ভেজা, হে আর এমন কি, ভেতরটা তো চোখের জলে ভিজিয়ে রেখেছি। যাক না, গল্প ফুরিয়ে যাক, কেবল ঘটনাটা থাক। আকাশ জুড়ে মেঘের শাপলা ফুটিয়ে রেখেছি। যখন তোমার জন্য শাপলা তুলতে যাই, বৃষ্টি এসে ঝরিয়ে পড়ে তারা। আমার জন্য ঝরবে খানিক তোমার ভালোবাসা, উঠবে ভিজে আমার ভিতর নোনা জলের ভাষা। যাক না, গলে মিলিয়ে যাক, চুমুর চিহ্ন নাই বা থাক। যাক ভেসে যাক এই আষাঢ়ে তোমাকে পাবার আশা। যাক ভিজে যাক এই আষাঢ়ে তোমাকে পাবার আশা।
অসম্ভব সুন্দর ছিল কবিতা, মুগ্ধ হয়ে শুনছিলাম মনির ভাই, এবং মনির ভাইয়ের মাধ্যমে আমরাও চাই যে কবি সমুদ্রগুপ্ত যেখানেই থাকেন আপনি ভালো থাকুন, এবং আমাদের জি অবশ্যই। তমাল ভাই, আমরা মনির ভাই আর কবিতা শুনলাম, যে সেটা আমি একটু যুক্ত করতে চাই। কবি সমুদ্রগুপ্ত বোধহয় অসুস্থ আর কি, তো ওনার খুবই দ্রুত আরোগ্য কামনা করছি। এটা কবি খুবই ভালো লাগলো আজকে মনির ভাই পড়লেন। জি জি বলুন ভাই। সৌরভ, কবি জি 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 সমুদ্রগুপ্ত 2008 সালের আজকের এই দিনে তিনি আমাদের জি। ছেড়ে চলে গেছেন। তো আচ্ছা, ওনার সেটি আমি যেটা সত্য কথা, একটা দুঃখিত, আমি এর জন্য দুঃখ প্রকাশ করছি, এটা জানা ছিল না আমার। সেটা হচ্ছে ওই সমুদ্রগুপ্তের কি একটা পোস্ট দেখলাম, সে নাকি অসুস্থ বড় একটা পেজ থেকে, তো ওটা দেখার কারণে আর কি আমি বোধহয় আর কি বলেছি, না, এজন্য সেটি বোধহয়। গতকালকে কবি সমুদ্রগুপ্তের একটি অনুষ্ঠান হয়েছে, তার কন্যারা জি জি জি। করেছে। আমাকে যদি আচ্ছা, একটু সুযোগ দেয় সনাধিতি, তাহলে আমি এই বিষয়ে আমার নিজের সংগঠনের একটি বিজ্ঞাপন করতে চাচ্ছি। আহ, অবশ্যই 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 করুন। সেটা অবশ্যই আবৃত্তিকে নিয়ে, কবি সমুদ্রগুপ্তের প্রয়াণকে স্মরণ করে আমরা আগামী 23 তারিখ কবি সমুদ্রগুপ্তের, শুধুমাত্র কবি সমুদ্রগুপ্তের কবিতা নিয়ে নদী ও বাড়িতে ফেরে এই শিরোনামে একটি অনুষ্ঠান করব। আপনাদের সবাইকে সেটি দেখার আমন্ত্রণ জানাই। আচ্ছা, ধন্যবাদ। আমরা সকলেই অবশ্যই দেখব এবং আহ, থাকবো। তো যাই হোক, আমরা বোধহয় সবাইকে স্ক্রিনে একটু নিয়ে নিলাম, এই জন্য আমরা বোধহয় মন্তব্যগুলো আর একটু চোখ বুলিয়ে আসি। অনেক অনেক মন্তব্য জমে গেছে, অনেক প্রিয় প্রিয় ভালোবাসার মানুষেরা মন্তব্য করছেন, দেখছি খুবই ভালো লাগছে। আমি মাঝখান থেকে আবার হুট করে পড়া শুরু করলাম। মিতা রয়, অসাধারণ। বৃষ্টি বোধহয় সহসা আর আসবে না। আহ, বৃষ্টি বোধহয় সহসা আসবে কিনা জানি না, আজকে তো আমি যেখানে আছি এখানে বৃষ্টি হলো। সাধন দাস লিখেছে, জলদ গম্ভীর কণ্ঠে তমালের মনোমুগ্ধকর আবৃত্তি, অভিনন্দন তোমার জন্য। ধন্যবাদ দাদা আপনাকে। নাজমুল হাসান লিখেছে, চমৎকার আবৃত্তি তমাল ভাই, এই আবৃত্তি শুনে বৃষ্টিমা এসে থাকতে পারবে না। ধন্যবাদ। শরীফ আহমেদ বিল্টু লিখেছে, তমাল ভাই সুন্দর, জাগবে, বৃষ্টিও আসবে। ধন্যবাদ। মাজহারুল হক লিপু ভাই লিখেছে, সকলেই খুবই পছন্দের এবং প্রিয় মানুষ, আমাদের পরিচিত মুখ, দারুণ অনুষ্ঠান হচ্ছে। ধন্যবাদ সোনাদিদি, আপনাকেও ধন্যবাদ লিপু ভাই। নাজমুল হাসান লিখেছে, বৃষ্টি আসবেই। ধন্যবাদ। রুকসানা শিল্পী লিখেছে, অপূর্ব অপূর্ব এবং অপূর্ব পড়ছো দিদি, রূপশ্রীদিকে বলেছে। ধন্যবাদ। গৌতম চৌধুরী লিখেছে, শুভেচ্ছা তমাল ভাই, মনির ভাই এবং রূপশ্রী চক্রবর্তী। ধন্যবাদ আপনাকে। শাহতাজ মুনমুন লিখেছে, রূপশ্রীর ছন্দ মাতিয়ে দিল হৃদয়ের ভিত। ধন্যবাদ। লালিয়া পরে লিখেছে, রূপশ্রী ভালো লাগছে। ধন্যবাদ। নাজমুল হাসান লিখেছে, চমৎকার পরিবেশনা রূপশ্রী। ধন্যবাদ। মিতা রয় লিখেছে, দিদি সাহসী কণ্ঠে, খুব ভালো লাগলো শুনতে। ধন্যবাদ। প্রদীপ কুমার লিখেছে, রূপশ্রী তোমার আবৃত্তি ভালো লাগলো। ধন্যবাদ। সুপ্রভা সেবতী, আমাদের আপু, সম্ভবত ভাবি বোধহয়, উনি লিখেছে, বাহ চমৎকার উপস্থিতি। ধন্যবাদ। শাহতাজ মুনমুন লিখেছে, মনির ভাই অভিনন্দন আপনাকে। ধন্যবাদ। মিতা রয় লিখেছে, কবিকে বিনম্র শ্রদ্ধা জানাই। ধন্যবাদ। সাধন দাস লিখেছে, সনাধিতি একটি মানসম্মত অনলাইন প্ল্যাটফর্ম, অভিনন্দন এবং শুভ কামনা। ধন্যবাদ। আপনারা যখন এভাবে বলেন, আমাদের অগ্রজ যারা, সত্যি আসলে মনে হয় যে যে কষ্টটুকু করছি, এটা আসলে বোধহয় কিছু একটা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধা রইল। আমাদের মাজহারুল হক লিপু ভাই লিখেছে, বাহ মনির ভাই দোস্ত। ধন্যবাদ। নাইমা রুমা লিখেছে, রূপশ্রী তোমার আবৃত্তি ভালো লাগলো। ধন্যবাদ। আমাদের বিল্টু ভাই লিখেছে, কবি সমুদ্রগুপ্ত শ্রদ্ধা, আমরা সনাধিতির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। শরীফুল শুভ লিখেছে, চমৎকার মনির ভাই। রুমা সরকার লিখেছে, শুনছি। বাণী হক লিখেছে, ভীষণ মুগ্ধতা নিয়ে শুনছি মনির ভাই, শ্রদ্ধা। ধন্যবাদ আপনাকে। দীপক চন্দ্র ঘোষ লিখেছে, বাহ চমৎকার মনির ভাই। সাধন দাস দাদা লিখেছে, মনির খুবই সুন্দর। ও আচ্ছা, মনির ভাই খুবই সুন্দর হচ্ছে। এরপরে নাজমুল হাসান লিখেছে, ধন্যবাদ সোনাদিদিকে চমৎকার আয়োজনের জন্য। জেবুন্নেসা মুনিয়া লিখেছে, অপূর্ব। দীপক চন্দ্র ঘোষ লিখেছে, রূপশ্রী খুব ভালো পরিবেশনা। ধন্যবাদ ধন্যবাদ এবং ধন্যবাদ। আরো অনেক মন্তব্য আছে, আমি শেষ করতে পারবো না, তো আমরা চলে যাচ্ছি আমাদের বন্যা আপা এবং তমাল ভাইয়ের কাছে। তমাল ভাইয়ের এর পরের পরিবেশনা কি তমাল ভাই? সবাই তো বৃষ্টি নামাচ্ছে, আর আমি বৃষ্টির একটু বিরুদ্ধে অবস্থান করছি, কারণ বৃষ্টি আমাদেরকে তো আসলে যেমন আনন্দ দেয় আমাদের এই কাব্য জগতে বা আমাদের সংস্কৃতির জগতে, কবি সাহিত্যিকদের আন্দোলিত করে, উদ্বেলিত করে, সৃষ্টির নানা রূপ
তাদের সামনে উপস্থাপিত হয়, আবার সেই সাথে আমাদের জীবন অনেক বিষাদও নিয়ে আসে। তো আমি আমাদের প্রধান কবি শামসুর রহমানের ছোট্ট একটি ছড়া এবং সেই সাথে বুলবুল মহলানবিশের একটি ছোট্ট কবিতা পরপর দুটো পরিবেশন করছি। এই দুটোই হচ্ছে আসলে বৃষ্টির বিরুদ্ধে। শামসুর রহমান বলছে বৃষ্টি থাম, আর বুলবুল মহলানবিশ বলছে যে বৃষ্টির যে রূপ, যে আসলে দরিদ্রদের যে কি অবস্থা হয় সেটি। কারণ সুন্দর ভবনে অট্টালিকায় বসে বৃষ্টির রূপ দেখতে খুব ভালো লাগে, কিন্তু যারা দরিদ্র সীমার নিচে বাস করে তাদের কাছে বৃষ্টিটা আসলে অনেক বেশি কষ্টের হয়ে দাঁড়ায়। শামসুর রহমান, থামরে বৃষ্টি, থামরে বৃষ্টি থাম, দোহাই তোদের থাম, টুকটুকে লাল লঙ্কা দেব দেব চিড়ের দাম। থামরে বৃষ্টি থাম, থামরে বৃষ্টি থাম, দোহাই তোদের থাম, শোন রে বৃষ্টি শোন, শোন রে বৃষ্টি শোন, কান্না তোদের বোন, ঘর ভাসালি দোর ভাসালি আনলি দেশে বান, চাষির চোখে জল নামালি নিলি সোনার ধান। থামরে বৃষ্টি থাম, দোহাই তোদের থাম, থামরে বৃষ্টি থাম, দোহাই তোদের থাম, শোন রে বৃষ্টি শোন, কান্না তোদের বোন, শোন রে বৃষ্টি শোন, কান্না তোদের বোন, টুকটুকে লাল লঙ্কা দেব দেব চিড়ের দাম। থামরে বৃষ্টি থাম, থামরে বৃষ্টি থাম, থামরে বৃষ্টি থাম। আমার এবারের পরিবেশনা বুলবুল মহলানবিশের বৃষ্টির পদাবলী। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, তোমার ঘরে রবীন্দ্রনাথ কালিদাসের গান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, আমার ঘরের চালার ফুটো অঝোর ধারাপাত, ভেজা বালিশ ছেঁড়া কাঁথায় নির্ঘুম দিন রাত। তোমার ঘরে ভেজা হাওয়ায় কেয়া ফুলের ঘ্রাণ, কাটার ঘায়ে সব একাকার আমার দিবস জাম। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, তোমার ঘরে রবীন্দ্রনাথ কালিদাসের গান। তোমার ঘরে ডাল খিচুড়ি ইলিশ মাছের ডিম, আমার ঘরে হরি মটর বৃষ্টির রিমঝিম। তোমার ঘরে কবিতা পাঠ, তোমার ঘরে আলো, আমার ঘরে ঝড়ের হাওয়া আধার নিকষ কালো। তোমার ঘরে কবিতা পাঠ, তোমার ঘরে আলো, আমার ঘরে ঝড়ের হাওয়া আধার নিকষ কালো। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, তোমার ঘরে রবীন্দ্রনাথ কালিদাসের গান। আমার ঘরের চালায় ফুটো অঝোর ধারাপাত, ভেজা বালিশ ছেঁড়া কাঁথায় নির্ঘুম দিন রাত। ভেজা বালিশ ছেঁড়া কাঁথায় নির্ঘুম দিন রাত। আসলে তাই, কিন্তু আমাদের যারা একটু নিম্ন আয়ের তাদের জন্য বৃষ্টি, একদিন বৃষ্টিতে কিন্তু তারা কাজে যেতে পারে না, তখন না খেয়ে থাকতে পারে, এরকম ঘটনা তো স্বাভাবিক। আর হচ্ছে যে যাদের বাড়ি ঘরও অনেক সময় বৃষ্টির পানিতে মিশে যায়, বৃষ্টি জমতে জমতে নদীর পানি বেড়ে যায়, বিভিন্ন কারণ হয়। কিন্তু আমরা আসলে বৃষ্টি নিয়ে বেশি মাতামাতি করি, এবং বাঙালি বেশি বৃষ্টি নিয়ে মাতামাতি করি, এবং বৃষ্টি একটা আলাদা রিদম আমাদের ভিতরে এনে দেয়, যার জন্য আমরা একটু আসলে বৃষ্টিকে ভালোবাসি। যাই হোক, অবশ্যই অবশ্যই বৃষ্টিকে ভালোবাসি, কারণ আমাদের কবিরা সবচেয়ে বেশি কবিতা লিখেছেন আসলে এই বর্ষাকে নিয়ে। এটি আমাদেরকে আন্দোলিত করে, উদ্বেলিত করে, কিন্তু এও তো সত্যি যে আমরা যখন দেখি বাংলাদেশের প্রায় ৮০% মানুষ এই বর্ষায় কি পরিমাণ কষ্ট পায়, এবং বন্যা প্লাবিত হচ্ছে ঠিক এই সময়ে কত মানুষ। সুতরাং আমাদের তো এই হাসি আনন্দ কষ্ট আবার বেদনা নিয়েই তো আমাদের জীবন যাপন। সুতরাং সেখানে উৎসব থাকবে, আবার আনন্দ থাকবে, আবার সেই সাথে বেদনাও থাকবে। তো বাকিরা দুজন একটু আনন্দ বেশি করছে, আমি না হলে একটু বেদনার গান গাইলাম, চলুক না, ক্ষতি কি। হ্যাঁ, অসুবিধা নেই। দারুণ করছেন। ধন্যবাদ তমাল ভাই। আমরা আবার ফিরবো তমাল ভাইয়ের কাছে। আমরা এখন যাচ্ছি রূপশ্রীর কাছে।
আমি এবারে পড়তে চাচ্ছি আমাদের খুব প্রিয় একজন মানুষ, শিহাব শাহরিয়ার কবি। তার কবিতা পড়ে থাকে অহংকার। সেই মন ডাঙ্গার কথা মনে পড়ে, যেখানে আমরা তুলনা করেছিলাম লাল আর সাদার, সবুজের সঙ্গে নীলের, বেদনার সঙ্গে দুপুরের। তারপর রং আর দুপুর এসে মিশেছিল আমাদের হাঁটু আর বাহুর ভঙ্গিতে। উতলা মনগুলোর স্বভাবই অমন, অতল গভীরে খুঁজতে চায় মনেরই স্বভাব। উজানে ছেড়ে দেয় পাতার ইশারা, ঢেউয়ে ঢেউয়ে অস্থির হয় পাড়ের মাটি। ভাঙন না ভাসান মানেই জল পিঠ জুড়ে ডিঙিদের উথাল পাথাল আওয়াজ। আমরা মনে ডাঙ্গার আকাশ থেকে নৌকাদের বর্ষা রূপ দেখি, দূরগুলো চোখে মিলিয়ে যায়। আমরা একদিন ভৈরবে ভাসাবো মনে ডাঙ্গার ডিঙি। তুমি মনে রেখো পূবালি বাতাসের স্বভাব। আরেকটা ছোট্ট ছড়া পড়ছি, রিপা মাহমুদার। তৃষা। মেঘ গুড়গুড় করছে, মনে নাকি বনে এক পাশলা বৃষ্টি হবে হঠাৎ গেছি জেনে। এই বৃষ্টি সেই বৃষ্টি, ধুবে ধুলো বালি, সুর ছড়িয়ে প্রাণ উচ্ছ্বাসে ভরবে মনের গলি। বৃষ্টি হলো ঝড় ছড়িয়ে, বন পেরিয়ে মাঠ পেরিয়ে, সাগরেতে ঢেউ জাগিয়ে, টাপুরি টুপুরি বৃষ্টি হলো সারা দুপুর। বৃষ্টির উপর পায়ে পড়ে, বৃষ্টি সুধা পান করে, দূর আকাশে মেঘের পাশে মন ছুটে যায় আনমনে, অকারণে অনায়াসে। অসংখ্য ধন্যবাদ আপা। দিদি অনেক সুন্দর সুন্দর কবিতা শোনালেন। আমরা এই পর্যায়ে মনির ভাইয়ের কাছে চলে যাচ্ছি। আর সকলের উদ্দেশ্যে বা বলছি, যারা মন্তব্য করছেন, আসলে শ্রোতা দর্শকরা সবার মন্তব্য করতে পারছি না, অনেক অনেক মন্তব্য আসছে। আমরা চলে যাচ্ছি বন্যা আপা এবং মনির ভাইয়ের কাছে। মনির ভাই, হ্যাঁ, হ্যাঁ, এবারে আমরা কি কবিতা শুনবো? বেশি কথা বলতে অবশ্যই। চাই না, কারণ হচ্ছে যে তাহলে কবিতা কম শুনতে পারবো, তাই আর কি। আপনাদের পেয়েছি, বেশি বেশি কবিতা শুনতে চাচ্ছি। একদমই ঠিক কথা। আর আমি বৃষ্টির মধ্যেই থাকতে চাই, বৃষ্টির আনন্দটাকে উপভোগ করতে চাই এই সময়ে, এই কারণে বিশেষ করে যে আমরা প্রত্যেকেই জানি যে একটি বৈরী সময় আমরা অতিবাহিত করছি। তো আমাদের অন্তরে কবিদের কবিতার চরণে এবং আমাদের উচ্চারণের মধ্যে যদি আমরা কিছুটা হলো প্রশান্তি এনে দিতে পারি, বা কিছুটা হলো যদি একটু ভিন্নভাবে আমরা নিজেদেরকে ভাববার সুযোগ করে দিতে পারি, তাহলেই বোধহয় আমাদের এই কাজটির, এই অনুষ্ঠানটির, এই আয়োজনটির এই অবদানটুকু ঘটবে বলে আমার মনে হয়। তাই বৃষ্টি তো অবশ্যই, এবং সেই সাথে এবার একটু প্রেম যোগ করব। এবং শেষ কবিতাটি পড়েছি আষাঢ়ে, আর এখন যেহেতু শ্রাবণ মাস, সেহেতু এবার শ্রাবণের একটি প্রেমের কবিতা, সুনীল গঙ্গোপাধ্যায়ের রূপালী মানবী। রূপালী মানবী সন্ধ্যায়, আজ শ্রাবণ ধারায় ভিজিও না মুখ, রূপালী চক্ষু, বরং বারান্দায় উঠে এসো, ঘরের ভিতরে বেতের চেয়ার, জানালা বন্ধ, দরজা বন্ধ, রূপালী মানবী, তালা খুলে নাও, দেয়ালে বোতাম, আলো জ্বেলে নাও, অথবা অন্ধকারেই বসবে, কাচের শার্সি থাকুক বন্ধ, দূর থেকে আজ বৃষ্টি দেখবে, ঘরের ভিতরে বেতের চেয়ার, তালা খুলে নাও, চাবি নেই, একি ভালো করে দেখো হাত ব্যাগ, মন, অথবা পায়ের নিচে কার্পেট, কোন উঁচু করে উঁকি মেরে নাও, চিঠির বাক্সে দেখো একবার, রূপালী মানবী, এত দেরি কেন, বাইরে বৃষ্টি, বিষম বৃষ্টি, ঝড়ের ঝাপটা তোমাকে জড়ায়, তোমার রূপালী চুল খুলে দাও, চাবি খুঁজে নাও,
তোমার রূপালী অসহায় মুখ আমাকে করেছে আরো উৎসুক। ধাক্কা মারো না, আপনি হয়তো দরজা খুলবে, পলকা ও তালা। অমন তোলা রূপালী মানবী, তোমাকে এখন হওয়া মানায় না। অথবা একলা রয়েছ বলেই বৃষ্টি তোমাকে কোনো ছলে বলে ছুঁতে পারবে না। ফিরবে না তুমি বাইরে বিপুল লেলিহান ঝড়ে। তালা খুলে নাও রূপালী মানবী। আজ তুমি ওই জানালার পাশে বেতের চেয়ারে একলা বসবে আধারে। অথবা দেয়ালে বোতাম আলো জেলে নাও। ঠান্ডা কাচের শার্সিতে রাখো রূপালী মুখ। দুই উৎসুক চোখ মেলে দাও। বাইরে বৃষ্টি, বিষম বৃষ্টি। আজ তুমি ওই রূপালী শরীরে বৃষ্টি দেখিবে প্রান্তরময়। আকাশ মুছবে বৃষ্টির ধারা। আমি দূরে এক বৃষ্টির নিচে দাঁড়িয়ে রয়েছি, একেলা রয়েছি। ভিজেছে আমার সর্বশরীর, লোহার শরীর ভিজুক আজকে। বাজ বিদ্যুৎ একলা দাঁড়িয়ে কিছুই মানি না। সকাল বিকেল খর চোখে আমি চেয়ে থাকি ওই জানালার দিকে। কাচের এপাশে যতই বাতাস আঘাত করুক, তবু তোমার রূপালী চক্ষু। আজ আমি একা বৃষ্টিতে ভিজে রূপালী মানবী দেখবো তোমার বৃষ্টি না ভেজা একা বসে থাকা। অসম্ভব সুন্দর, এবং আমরা একদম মুগ্ধ হয়েই শুনলাম। আসলে বৃষ্টির সাথে প্রেমের একটা সম্পর্ক তো অবশ্যই আছে, আর বৃষ্টির জিনিস শব্দ একটা আলাদা মানবতা তৈরি করে। যাই হোক, আমরা মনির ভাই কণ্ঠে শুনলাম আবৃত্তি। আমরা এখানে বোধহয় একটু মতামত গুলো নেব, তারপরে আমরা আবার তমাল ভাই কবিতায় চলে যাব। আচ্ছা, তাহলে আমি কিছু মতামত একটু চোখ বুলিয়ে আসি। বাণী হক লিখেছে, ভীষণ মুগ্ধতা নিয়ে শুনছি মনির ভাই, শ্রদ্ধা, ধন্যবাদ। এরপরে জেবুন নিসা মুনিয়া লিখেছে, অপূর্ব, ধন্যবাদ আপনাকে। এরপরে সৈয়দ ইকতেদার আলী ভাই লিখেছে, সব প্রিয় মানুষগুলোকে পেয়ে খুব ভালো লাগছে, শুনছি সবার উপস্থাপনা খুব ভালো লাগছে, ধন্যবাদ। আনোয়ার লিখেছে, দারুণ আয়োজন, ধন্যবাদ আপনাকে। খায়রুল আলম লিখেছে, অনেক সুন্দর ধারাবাহিক অনুষ্ঠান, ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ। দীপক চন্দ্র ঘোষ লিখেছে, তমাল ভাই খুব ভালো লাগলো, ধন্যবাদ। লালিয়া পলি লিখেছে, অসাধারণ তমাল ভাই, ধন্যবাদ। রুমা সরকার লিখেছে, একবার বৃষ্টি হোক, অবিরাম বৃষ্টি হোক তমাল ভাই, ধন্যবাদ। আর শরীফ আহমদ বিল্টু, আমাদের বিল্টু ভাই লিখেছেন, এখন বৃষ্টি একটু থামাই দরকার, গত এক সপ্তাহে পদ্মার পানি অনেক বেড়েছে, সেটাও সত্যি। নাজমুল হাসান তরুণ লিখেছে, তমাল ভাই আপনার ভান্ডারে কত কবিতা আছে একটু বলবেন? আমি তো অবাক, আসলেই সত্যি আমরা মুগ্ধ হই প্রতিবারই। নতুন নতুন আয়োজন, নতুন নতুন অসংখ্য কবিতা শুনি তমাল ভাইয়ের কাছে। আমাদের মুনমুন আপা, শাহতাজ মুনমুন আপা লিখেছে, অপূর্ব তমাল ভাই, ধন্যবাদ। লালিয়া পলি লিখেছে, দারুণ দারুণ ভেজা বালিশ, ছেঁড়া কাঁথা, আহা আহা, ধন্যবাদ। আনোয়ার লিখেছে, দারুণ, বৃষ্টি থামবেই, ধন্যবাদ। সৈয়দ ইকতেদার আলী লিখেছে, তমাল ভাইয়ের আবৃত্তি খুব ভালো লাগলো, ধন্যবাদ। তামান্না সারোয়ার লিখেছে, খুব ভালো হচ্ছে রূপশ্রী, ধন্যবাদ। আনোয়ার লিখেছে, দারুণ দিদি, ধন্যবাদ। নাজমুল হাসান লিখেছে, বর্ষা পূর্ণতা পেল আপনাদের কণ্ঠে, ধন্যবাদ। বিল্টু ভাই লিখেছে, রূপশ্রীর আবৃত্তি চমৎকার, ধন্যবাদ। রূপন্তী খান লিখেছে, রূপশ্রী মিস, খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। সবুজ শামীম হাসান স্যার লিখেছে, সুন্দর ও সমৃদ্ধ আয়োজন, ধন্যবাদ। সৌরভ ও বন্যাকে, ধন্যবাদ স্যার আপনাকে। রূপন্তী খান লিখেছে, প্রাণবন্ত সবসময়, ধন্যবাদ। শরীফ আহমেদ বিল্টু ভাই লিখেছে, প্রাণবন্ত উপস্থাপনা, অভিনন্দন সৌরভ ও বন্যাকে, ধন্যবাদ। নাজমুল হাসান লিখেছে, নিরন্তর শুভ কামনা জনাব মনিরুল ইসলাম, ধন্যবাদ। রুমা সরকার লিখেছে, খুব প্রাণবন্ত সকালে পরিবেশনা, প্রাণময়, ধন্যবাদ। মাজহারুল ইসলাম লিখেছে, ভালো লাগছে। লালিয়া পলি লিখেছে, লায়লা নার্গিস পলি, আচ্ছা দুঃখিত, এটা দূর থেকে দেখছি তো স্ক্রিনে ছোট দেখাচ্ছে, এর জন্য দুঃখিত। লায়লা নার্গিস পলি, ধন্যবাদ আপনাকে আমাকে শুধরে দেওয়ার জন্য। তো যাই হোক, আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি কবিতায়, আবারও ফিরছি, আমরা চলে যাচ্ছি বন্যা আপা এবং তমাল ভাইয়ের কাছে। বন্যা আপা।
হ্যাঁ তমাল ভাই, এবার কিন্তু বৃষ্টি নামতে হবে, একটু বৃষ্টি নামুক না, অসুবিধা নেই। বৃষ্টি নামক, হ্যাঁ, না ওই যে বলেছে, বিল্টু বলেছে যে আসলে পদ্মার পানি বেড়ে গেছে, তারপরেও বৃষ্টি যেহেতু নামাতেই হবে, আমি ছোট্ট একটি বৃষ্টি দিয়ে তারপর একটি কবিতাতে যাই। সেটি হচ্ছে আহ, এখন ঠিক এই মুহূর্তে যেহেতু সবাই বৃষ্টি নামাচ্ছে, তা আমিও একটু বৃষ্টির দিকেই ধাবিত হই, উপায় তো নাই, গো উইথ দ্য ফ্লো। মনির চলে গেল রূপালী মানবীর কাছে, তা আমি মেঘবালিকার কাছে যাই। তবে এই মেঘবালিকা বাতেন বাহারের মেঘবালিকা। মেঘবালিকার বয়স কত নেই তো কারো জানা, তার সঙ্গে ভাব জমাতে কেউ করে না মানা। মেঘবালিকার কোথায় বাড়ি, কোথায় বা তার ঘর, সংসারে তার কে কে আছে, আছে কি তার বর? তার আছে কি খাট চৌকি বা দোলনা চেয়ার মোড়া, আছে কি তার মোটর গাড়ি ময়ূরপঙ্খী ঘোড়া? কি পরে তার মা বাবা রোজ কিংবা দাদা দাদি, হিমালয়ের বরফ গলায় সে কি তাহার দাদি? এসব ভেবে কথা মনির, নেই কো চোখে ঘুম, কোন ফাঁকে কে তার কপলে যায় রে একে চুম। আলতো চুমে ছাদের পরে ঘুমিয়ে পড়ে কথা, ঘুমের ঘোরে কে ডেকে তার ভাঙে নীরবতা। ছাদের ওপর জলের নাচন, বৃষ্টি ঝুমুর ঝুম, ছাদের ওপর জলের নাচন, বৃষ্টি ঝুমুর ঝুম, কে দিয়ে যায় কথার গায়ে মিষ্টি ঠোঁটে চুম। চুমের সঙ্গে বৃষ্টি এসে ভিজায় শরীর তার, মেঘ বালিকার কান্না হাসি সত্যি চমৎকার। মেঘবালিকার বয়স কত নেই তো কারো জানা, তার সঙ্গে ভাব জমাতে নেই তো কারো মানা। চুমের সঙ্গে বৃষ্টি এসে ভিজায় শরীর তার, মেঘ বালিকার কান্না হাসি সত্যি চমৎকার। ধন্যবাদ। ধন্যবাদ তমাল ভাই। যা হোক একটু বৃষ্টি আসলো আর কি, মেঘবালিকা দিয়ে বৃষ্টি আনলাম। এবারে আমরা আমি কিন্তু শুরুই করেছিলাম বৃষ্টি দিয়ে, হ্যাঁ 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 বিদ্যাপতির পদাবলী দিয়ে। হ্যাঁ হ্যাঁ কথাগুলি দিয়ে শুরু করেছিলেন, একেবারেই শূন্য মন্দির মোহন। হ্যাঁ, তো যাই হোক, আমরা তমাল ভাই কবিতায় আবার ফিরবো। আমরা এবার রূপশ্রীদির কাছে যাচ্ছি। আর রূপশ্রীদিও কিন্তু বৃষ্টিতে থাকছে না, সেও রামধনু, সত্যেন্দ্রনাথ দত্তের ছন্দে ছন্দে বিভিন্ন ভাবে এড়িয়ে যাচ্ছে। আমরা একটু বৃষ্টি চাচ্ছি, রূপশ্রীদি। বৃষ্টি তো আসে মেঘ থেকেই, তো আমি একটু মেঘকে নিয়েই থাকি। করছি প্রিয় কবি মহাদেব সাকার কবিতা মেঘ আমাকে ডেকে বলে। আচ্ছা আচ্ছা। আমায় ডেকে বললে সেদিন দূর আকাশের মেঘ, ভেসে বেড়াও আমার মতো, ছাড়ো না উদ্বেগ। মেঘকে বলি উড়বো আমি, আকাশ কোথা পাই, তোমার মতো আমার তো আর খোলা আকাশ নাই। মেঘ বলে আকাশ না থাক, মনটা মেলে দাও, কেন এত ভাবছো বসে, স্বপ্ন বুকে নাও। তখন আমার মনে পড়ে হারানো সেই দিন, জোছনা রাতে ঘুড়ির সাথে আকাশে উদ্দিন। মেঘের মতো আমিও সেদিন স্বপ্নে উড়ে যাই, কোথায় থেকে কোথায় গিয়ে কোথায় না পৌঁছাই। মেঘ জানে না সেদিন আমি ছিলাম সঙ্গী তার, মেঘ ভুলেছে আমি কি তা ভুলতে পারি আর। মেঘের বাড়িতে এবার যাব। পড়ছি নাহিদা আশরাফের কবিতা জল গোলাপের চাষি। মেঘ বাড়িতে গোপন সভায় মেঘ ফুলেদের মন্ত্রণা, বর্ষা দুপুর জানান দিল মানুষ আমি যন্ত্রণা। মেঘ চাষিরা আমার বুকে জল গোলাপের চাষ করে,
বর্ষা জলের সবটুকু তাই আমার চোখে বাস করে। বুকের জমিন চাতক পাখি জলের অতল তৃষ্ণা, চোখকে ডেকে বলে হৃদয় জলে দেখিটা নিস না। সুখ ফোটাদের আবার টলে মেঘ ও জলের কর্ষণে, তপ্ত হৃদয় ভূমি আমার ভিজুক দারুণ বর্ষণে। মেঘের পালকে জল কাটে আঁকে শ্রাবণ কাব্য, আর জন্মে নিজেকে ঠিক বর্ষা জলে ভাববো। হ্যাঁ বন্যা, হ্যাঁ, একটু আসছে আর কি বর্ষা, অসুবিধা নেই। আমরা মেঘ বালিকা থেকে মেঘে চলে আসছি, এবার মনির ভাই আবার কোথায় নিয়ে যায়? প্রথমে রূপালী মানবে নিয়ে গেছিল। আচ্ছা, আমরা এবার মনির ভাইয়ের কাছে আসছি, দিদির কাছে আবার ফিরবো। মনির ভাই, এবার আমরা মানে কার কাছে যাব? মেঘ বালিকা, মেঘ, অনেকের কাছেই চলে গেলাম। খুব বেশি দূরে নিয়ে যাব না, প্রেমিক প্রেমিকার মধ্যে থাকার চেষ্টা করব। বৃষ্টিরই কবিতা, প্রেমের কবিতা, কবি রামচন্দ্র পালের। আমি তো এখন তোমাকে নিয়ে ভাবছি, তোমাকে নিয়ে এলোমেলো ছবি আঁকছি। মনে মনে আমি তোমাকেই শুধু ডাকছি। তুমি কি শুনতে পাচ্ছ? তুমি কি শুনছো? এখনো বৃষ্টি উন্মুখ হয় বৃক্ষ, যাযাবর পাখি ফিরে গেছে সাইবেরিয়ায়। আজ সন্ধ্যায় এসো সাইবার ক্যাফেতে, দু হাতের মুঠোয় আবির মাখিয়ে রাখবো। তুমি যে কখন আসবে? তুমি কি আসবে? একদিন তুমি দিতে চেয়েছিলে চুম্বন, কেন যে সেদিন সেটুকু নিতে পারিনি। আজ কোথাও নেই আর কোনো সংকেত, ফাটা ঠোঁটে শুধু রক্তের দাগ বইছে। তুমি কি শুনছো? তুমি কি শুনতে পাচ্ছ? আজ সারা দেহে এঁকে দিতে চাই উল্কি, কিন্তু তোমার স্বপ্নে কোথাও দেবদূত ফিরে এলো আজ আবারও 25শে বৈশাখ। শুধু একবার, শুধু একবার সেই ক্ষণটুকু চাইছি। তুমি কি আসবে? তুমি কি সত্যি আসবে? এভাবে আমার দিন কেটে গিয়ে সন্ধে এসে বিছিয়েছে আলো ছায়ার দ্বন্দ্ব। শুধু বলো, তুমি এই অবসরে একটুকু ভালোবাসবে? কোটি বছরের ছায়াপথ থেকে ডাক নাম ধরে ডাকবে। তুমি কি ডাকবে? তুমি কি সত্যি ডাকবে? এমন বর্ষা, এমন আকুল বর্ষণ, সেও একা গেল। শরতের নীল নির্মেঘ মিশে গেল হিম শীতের গর্ভে নির্মম। বসন্ত আর কটা দিন বলো থাকবে? এখন কোথাও কি আর ভালোবাসা খুঁজে পাবো কি? আসনি, কখনোই আসনি। কেবল ফিরিয়ে দিয়েছ আহ্বান, শুধু আহ্বান, শুধু আহ্বান। আকাশে আকাশে আকাশে, তুমি কি সত্যি, তুমি কি সত্যি আসবে? আমি তো কেবল তোমাকে নিয়েই ভাবছি, তোমাকে নিয়ে এলোমেলো ছবি আঁকছি। মনে মনে আমি তোমাকেই শুধু ডাকছি, 10 দিগন্ত তোলপাড় করে ডাকছি। স্যাটেলাইটের চ্যানেলে চ্যানেলে ডাকছি, জনে নির্জনে সেলফোনে ফোনে ডাকছি। গ্রহ তারা দূর পৃথিবীর নামে ডাকছি। তুমি কি শুনতে পাচ্ছ? তুমি কি শুনছো? তুমি কি শুনতে পাচ্ছ? তুমি কি শুনছো? দারুণ ছিল, মানে অসাধারণ ছিল বলা যায়। অবশ্যই এত সুন্দর বৃষ্টি মানে না নামালেও
অবশ্যই শুনবে আর কি। বৃষ্টির শব্দ আমরা শুনতে চাচ্ছি, কিন্তু মনির ভাই আমাদের শোনাচ্ছে অন্য কথা। যাই হোক, অসুবিধা নাই, আমরা শুনে নিচ্ছি। এবং এত আবেদনময়ী শোনার কথা বললে পর সবাই শুনবে। তো আমরা আসলে এরপরে চলে যাব তমাল ভাইয়ের কাছে। মনির ভাইয়ের কাছে আবার ফিরবো। তো তমাল ভাই, হুম। এবারে আমরা কি শুনছি? এবার প্রেমেই থাকি। মনির যেহেতু প্রেমে গেল, আমিও প্রেমেই থাকি, কিন্তু এখানে বিরহ আছে। আমাদের সকলের প্রিয়, অত্যন্ত প্রিয় কবি নির্মলেন্দু গুণের লেখা একটি কবিতা, 10/5/84। আচ্ছা, ভাইয়ের কবিতা শুরু করবার আগে একটু যুক্ত করতে চাই। আমরা প্রায় হুম 1 ঘন্টা শেষ করে ফেলেছি। তো আমরা বোধহয় একটা একটা করে শেষ পরিবেশনা করলে আমরা 1.5 ঘন্টায় কভার করতে পারবো। তো আমরা কি একটাই ঠিক আছে। থাকবো নাকি একটু বাড়াবো হ্যাঁ, দুটো যাক, আমার অসুবিধা নেই। আপত্তি নেই। শেষ পরিবেশন? দুটো করেই যাক। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে তমাল ভাইয়ের কাছে আরেকটা শুনবো শেষে একদম। তমাল ভাই একটা করুক, মনির ভাই করুক, রূপশ্রী করুক, আর শেষে তমাল ভাইয়ের একটা শেষ করে আমরা শেষ করব। তাহলে মনে হয় সুন্দর হবে। ঠিক আছে। 10/5/84। সদরঘাটে পৌঁছতেই শুরু হয়ে গেল বৃষ্টি। ছোট ছোট ফোঁটা হলে নিয়ে নিতাম মাথায়, কিন্তু বৃষ্টির ফোঁটাগুলি ছিল বেশ বড়সড়। তাই অগত্যা দৌড়ে এসে আশ্রয় নিলাম এক পুরনো বইয়ের দোকানের তলায়। সচরাচর এসব দোকানে আজকাল ঢুকি না, কিন্তু আগে এক সময় অভ্যাস ছিল। বৃষ্টি থামবার কোনো লক্ষণ নেই দেখেই চোখ ফেরালাম সাজানো বইয়ের পুটে। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র এবং মাসুদ রানার পাশে হঠাৎ দেখি আমার নিজের লেখা একখানা কাব্যগ্রন্থ, কবিতা, অমীমাংসিত রমণী। বাহ, বেশ মজার ব্যাপার তো। একবার ভাবলাম দেখি একটু হাতে নিয়ে, আবার সঙ্গে সঙ্গেই মনে হলো থাক, দোকানির মনে প্রত্যাশা ভঙ্গের দুঃখ দেব না। কিন্তু কৌতূহল বড় সংক্রামক। অজান্তেই হাত চলে গেল বইয়ের দিকে। পাতা উল্টাতেই রমণীর হস্তাক্ষরে লেখা আমার চোখ গেল আটকে। গোটা গোটা কাঁচা কালো কয়েকটি শব্দ আমার বিকেলটাকেই দিল বদলে। খোকা ভাই, আরো সুন্দর, আরো ভালো হও, মমতা। বৃষ্টি ভেজা মনের মধ্যে নামটা গেঁথে গেল। মার্বেলের ভিতরের রঙিন ফুলের মতো আমার মনটা ভরে গেল মমতায়। মনে হলো আমার কবিতার চেয়ে অনেক বেশি সুন্দর মমতার এই প্রার্থনা। কিন্তু কি সুন্দর মমতার এই চাওয়াটুকু। ভাবলাম এর পরও কি খোকা ভালো না হয়ে পারে? পর মুহূর্তে মনে হলো এ বই দোকানে এলো কি করে, আর এখানে এলোই বা কেন? মমতার দেয়া এই উপহার, আহা, হতভাগ্য খোকা বুঝি এর মূল্য বুঝলো না। নাকি ওই বই দুজনের বিচ্ছেদের স্মৃতি? এ কি ভালোবেসে দেয়া মমতার শেষ উপহার? আমার কষ্ট হলো এসব কথা ভাবতে। তবু ভাবলাম ভাবনার অভ্যাসেই। বৈশাখের বৃষ্টি থেমে গেল দ্রুত। বইটাকে যথাস্থানে রেখে আমি পা বাড়ালাম বাংলা বাজারের উদ্দেশ্যে। কিন্তু মমতা চলল আমার সাথে সাথে, যেন যেন আমি তার খুঁজে পাওয়া খোকা ভাই। যেন এই বৃষ্টি স্নাত বিকেল বেলায় আজ তার সকল প্রার্থনা পৌঁছে গেছে যথাস্থানে। ধন্যবাদ। ধন্যবাদ তমাল ভাই। বৃষ্টি থেকে একেবারে সরাসরি বৃষ্টির সাথে সাথে প্রেম নিয়ে আসলো। এবার দেখি যে রূপশ্রী কি নিয়ে আসে। তমাল ভাইয়ের কাছে আমরা আরেকবার ফিরবো। তো আমরা আবার যাচ্ছি রূপশ্রীর কাছে। রূপশ্রী, শেষ পরিবেশনা। হ্যাঁ। তখন যে আমাদের 1 ঘন্টা চলে গেছে
উঠতে পারিনি, বুঝছো, শেষ পরিবেশনা। হ্যাঁ বন্যাপা, তুমি বারবার হ্যাঁ করে বলছিলে বৃষ্টির কথা। তো বন্যার হ্যাঁ। সঙ্গে বৃষ্টির তো একটা নিবিড় সম্পর্ক আছে, কিন্তু তুমি কি বৃষ্টির পরিচয় জানো? একটু জানিয়ে না, দেই। আমাদের প্রিয় কবি সুজন বড়ুয়া বৃষ্টিকে কিছু প্রশ্ন করেছেন। চলো আচ্ছা সেই কবিতা শুনি। আচ্ছা। বৃষ্টি তোমার ছোঁয়া। বৃষ্টি, তুমি কোথায় থাকো? কোথায় তোমার বাড়ি? রোদের সঙ্গে তোমার কেন এতই আড়াআড়ি? রোদের আঁচু পড়ে যখন মালস বৃক্ষভূমি, তোমায় ডেকে ডেকেই সারা, তাও আসো না তুমি। মেঘের জালে রোদ হারালে তবেই আসো ধেয়ে। তুমি কি সেই দূর আকাশের কালো মেঘের মেয়ে? মেঘের মেয়ে হলেও কিন্তু মিষ্টি তুমি ভারী। তোমার কত গুণ আর রূপ, সে কি বাহারি। কখনো আনমনা চলো হালকা চরণে ফেলে, কখনো কোন খেয়ালে ফের ওঠো হাওয়ার রেলে। কখনো বা ছোটাও যেন ময়ূর পঙ্খী ঘোড়া, শুভ্র বুটি পায়া তোমার নীলি দিগন্ত জোড়া। নুপুর পায়ে ঝুমুর তালে নাচতে পারো তুমি, নাচতে পারো শূন্যে ভেসে, গাইতে পারো আরো। তোমার গানে সবার প্রাণে জাগে মধুর দোলা, তোমার দ্বিখল সুর তরঙ্গে সবাই আপন ভোলা। সবাই কেমন নিবিড় নিঝুম গভীর অনুভবে, তুমি কেবল সবাক সতেজ সৃষ্টির উৎসবে। জলের কারো কাজে তুমি আঁকো হাজার ছবি, বৃষ্টি তুমি সৃষ্টি সুখী অবাক শিল্পী কবি। বৃষ্টি তুমি সৃষ্টিমুখী মিষ্টি শেখ মেয়ে, এই আমিও পদ্য লিখি তোমার ছোঁয়া পেয়ে। যাক, জানলাম বৃষ্টির পরিচয়। আমি নিজে বন্যা, অতএব বৃষ্টির পরিচয়টা জেনে রাখা উচিত ছিল। দিদি, তোমাকে অনেক ধন্যবাদ। আমরা তোমার কাছে বিদায়ী শুভেচ্ছা জানতে আসবো। তার আগে আমরা চলে যাচ্ছি মনির ভাইয়ের কাছে। মনির ভাই। উম, হ্যাঁ, নগর জীবনের বৃষ্টি তো নানান বিড়ম্বনা তৈরি করে, এবং এই বৃষ্টিতে আমাদের যেমন একাও করে দেয়, আমাদেরকে এক অন্যরকম ভাবনার জায়গায় নিয়ে যায়। ঠিক এরকম একটি কবিতা আব্দুল মান্নান সৈয়দের তুমুল বৃষ্টির মধ্যে। কবিতা কি অনেক বড় না ছোট? মোটামুটি আচ্ছা, না মানে মোটামুটি হলে আব্দুল মানে মান্নান হ্যাঁ, তুমি সৈয়দের বলতে। তুমুল বৃষ্টির মধ্যে। আচ্ছা। তুমুল বৃষ্টির মধ্যে দক্ষিণের বারান্দায় বসে আছি একা, সব চিন্তা বেদনা থামিয়ে। দুরন্ত বৃষ্টির ঝাপটায় অসহায়ের মতো ভিজছে আমার সামনের 12তলা অ্যাপার্টমেন্ট হাউস। পাশে যে বহুতল উঠেছে সেটাও, তার লোহা লক্কর, বাঁশের ভাড়া, নগ্ন থামগুলো। দূরের উঁচু হতে থাকা মেনশনটা ভিজে যাচ্ছে। আবার আষাঢ় এলো, পুরো বাংলাদেশ ভিজে জবজবে। ঘুরে ঘুরে আষাঢ় মাসে বৃষ্টি চলে আসে আমাদের পৃথিবীতে। এই ঘুরন্ত ঋতুর চেয়ে আশ্চর্য বিস্ময় নেই আর কিছুতেই। বারান্দার লোহার গ্রিলের ঘেরে আমি বন্দী, বাড়িগুলো অসহায় বৃষ্টির ধারা জলে। শুধু এদিক ওদিকে নারকেল গাছগুলো যেন মাথা দুলিয়ে স্বাগত জানাচ্ছে এই কত কালের কিন্তু সদ্য নতুন জলধারাকে। নিবিড় আনন্দে কয়েকটা কালো কাক উড়াউড়ি করছে। একটা চড়ুই ম্যান একটা চড়ুই মানি প্ল্যান্টের পাতা ঘেঁষে উড়ে গেল। কি ফুর্তি ওর! আমি বারান্দার গ্রিল আর শরীরের খাঁচায় বন্দি। ওই চড়াইটা আমার মুক্ত আত্মা, খেলে বেড়াচ্ছে অফুরান বৃষ্টির ভিতর।
হ্যাঁ, আমরা বোধহয় মনির ভাই আরেকটা কবিতা শুনতে পারি। মনির ভাই জি, আরেকটা কবিতা শুন- শুনতে পারি। হ্যাঁ, আরেকটি কবিতা পড়ার আহ, যদি সুযোগ পেলাম, তাহলে আমি একটু হ্যাঁ, বৃষ্টির বাহিরে যেতে চাই। কারণ আচ্ছা আচ্ছা। আমাদের এই যাপিত জীবনে তো শুধুমাত্র বৃষ্টির আনন্দ ধারার মধ্যেই আমাদের জীবন থেমে থাকে না। আমাদের জীবনে ঘটে যায় নানান ঘটনা। সুযোগ পাওয়ার কারণেই আমি ভেবেছিলাম এটি শেষ কবিতা। যেহেতু সুযোগ পেয়েছি, আমি জর্জ ফ্লয়েডকে একটু স্মরণ করতে চাই। আপনারা জানেন যে কিছুদিন আগে এক নিষ্ঠুর হত্যাকাণ্ডের শিকার হয় জর্জ ফ্লয়েড। কবি নির্মলেন্দু গুণ বহুদিন আগেই একটি কবিতা লিখেছিলেন, আফ্রিকার প্রেমের কবিতা। সেখানে উনি উল্লেখ করেছেন বেঞ্জামিন মোলায়েসকে। আরেক নিষ্ঠুর হত্যাকাণ্ডের প্রতিবাদে এই কবিতাটি উনি লিখেছেন। আজকে জর্জ ফ্লয়েডের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমার মনের অন্তঃস্থল থেকে ক্ষোভ প্রকাশ করে পড়ছি কবি নির্মলেন্দু গুণের কবিতা, আফ্রিকার প্রেমের কবিতা। যে বয়সে পুরুষ ভালোবাসে নারীকে, সে বয়সে তুমি ভালোবেসেছিলে তোমার মাতৃভূমি দক্ষিণ আফ্রিকাকে। যে বয়সে পুরুষ প্রার্থনা করে প্রেয়সীর বরমাল্য, সে বয়সে তোমার কণ্ঠ রুদ্ধ হয়েছে ফাঁসির রজ্জুতে। যে বয়সে পুরুষের গ্রীবাকাঙ্ক্ষা করে রমণীর কোমল বাহুর মুগ্ধ আলিঙ্গন, সে বয়সে তোমাকে আলিঙ্গন করেছে মৃত্যুর হিম শীতল বাহু। তোমার কলম নিঃসৃত প্রতিটি পংক্তির জন্য যখন তোমার প্রাপ্য হয়েছিল প্রশংসার হীরক চুম্বন, তখন তোমার প্রাপ্য হয়েছে মৃত্যু হীরক বিষ। তোমার কবিতা একটিও পড়িনি আগে, কিন্তু যেদিন ওরা তোমাকে রাতের অন্ধকারে ফাঁসিতে ঝোলালো, তার পরদিন সারা পৃথিবীর ভোরের কাগজে ছাপা হলো তোমার জীবনের শ্রেষ্ঠ কবিতা। আমরা জানলাম কি গভীর ভাবেই না তুমি ভালোবেসেছিলে তোমার প্রিয়তম মাতৃভূমিকে। আমরা জানলাম কালো আফ্রিকার শ্বেত শত্রুদের বিরুদ্ধে কি ঘৃণাই না ছিল তোমার বুক জুড়ে শোনিতে হৃদয়ে। তুমি কবি বেঞ্জামিন মোলায়েস, তুমি মৃত্যু দিয়ে কবিতাকে বাঁচিয়ে দিয়েছ তার মৃত্যু দশা থেকে। তুমি এখন সারা বিশ্বের কবি। তোমার মা এখন পৃথিবীর তাবৎ কবিদের জননী। তোমার জন্মভূমি দক্ষিণ আফ্রিকা এখন পৃথিবীর তাবৎ কবিদের শৃঙ্খলিত মাতৃভূমি। কারাগারের ফটকে নেলসন ম্যান্ডেলার পত্নী যখন তোমার শোকাতুরা মাকে বুকে জড়িয়ে ধরেছিলেন, তখন মুলয়েস তখন তোমার মায়ের পুত্র শোকদগ্ধ বুকের উদ্দেশ্যে পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ কবিতাগুলো ছুটে গিয়েছিল এবং মাথা নত করে ফিরে এসেছিল লজ্জায়। তোমার সাহসের যোগ্য হয়ে উঠবে বলে, তোমার ভালোবাসার যোগ্য হয়ে উঠবে বলে। আমার সমস্ত কবিতাগুলো আজ সারাদিন মাথা নত করে নীরবতা পালন করেছে। এই মধ্যরাতেও কলম হাতে জাগিয়ে রেখেছ তুমি। বেঞ্জামিন মুলায়েস, তুমি একটু ভেবো না। তোমার অপূর্ণ স্বপ্ন সমূহ বুকে নিয়ে আমরা জেগে আছি এশিয়ায়, আমরা জেগে আছি এশিয়ায়, আমরা জেগে আছি এশিয়ায়। তুমি আফ্রিকার মাটিতে ঘুমাও। অসাধারণ মনির ভাই। আমাদের আসলে কি করে যেন 1.5 ঘন্টা চলে গেছে, আমরা চাচ্ছিলাম না, মানে শুনতে চাচ্ছিলাম আর কি আরো, কিন্তু আমাদের সময় চলে যাচ্ছে। মানে কোথা থেকে যে চলে যাচ্ছে, ভালো লাগা থেকেই ভীষণ ভালো লাগছে, কোথায় সময় টের পাচ্ছি না। তো আমরা এবার তমাল ভাইয়ের কাছে যাব। এটা ছিল মনির ভাইয়ের শেষ পরিবেশনা। আমরা আবার মনির ভাইয়ের কাছে ফেরবো বিদায়ী শুভেচ্ছা জানতে। আমরা এবার চলে যাচ্ছি তমাল ভাইয়ের কাছে। তমাল ভাই, তমাল ভাইয়েরও এটা শেষ পরিবেশনা। হ্যাঁ হ্যাঁ, না সেটাই। আমরা নির্মলেন্দু গুণের কাছে যাই। মধ্যরাতের ক্ষণস্থায়ী বৃষ্টি, একদম শেষ, যেহেতু ছোট্ট একটি নির্মলেন্দু গুণের ছোট্ট একটি কবিতা দিয়ে শেষ করছি।
আমার এমন পাগল করে আকাশ থেকে মধ্যরাতে নামলে কেন? নামলে যদি মধ্যরাতেই, চোখের দেখা না ফুরাতেই, থামলে কেন? নামতে তোমায় কে বলেছে? মেঘে মেঘে মেঘ গলেছে অন্ধকারে, মরা গাছের ডাল কাঁপিয়ে, ভাঙা ঘরের চাল কাঁপিয়ে, চুপিসারে আমায় তুমি এমন করে বৃষ্টি মধুর মিষ্টি সুরে টানলে কেন? ভালোবাসার হাত বুলিয়ে আমায় তুমি পথ ভুলিয়ে আনলে কেন? আমায় এমন পাগল করে আকাশ থেকে মধ্যরাতে নামলে কেন? নামলে কেন? নামলে কেন? অসংখ্য ধন্যবাদ। শেষ পরিবেশনাটা একদম বৃষ্টির ফোঁটার মতোই আর কি শেষ হলো। আমরা সবাইকে একটু স্ক্রিনে নিয়ে নিচ্ছি এবং আমাদের কিছু মন্তব্য আছে শেষের দিকে একটু পড়ে আমরা শেষ করে ফেলবো। আমাদের আজ সময় যে 1.5 ঘন্টা, আর আমি স্ক্রিনে বেশি আসিনি, বন্যা আপাকে দিয়েছি। আমি সুযোগ নিয়েছি, আমি পেছনে বসে খুব মানে মনোযোগ সহকারে সবার পরিবেশনা শুনেছি, একদম প্রাণবন্ত সব পরিবেশনা। আমরা একটু মন্তব্যে চোখ বুলিয়ে আসি, তারপরে আমরা বিদায়ী শুভেচ্ছা বিনিময় করব। আমাদের লিখেছে মাহমুদা খানম, লিখেছে বন্যা উপস্থাপনা ভালোবাসি, ধন্যবাদ। মীর বরকত, আমাদের শ্রদ্ধেয় বরকত ভাই লিখেছে সবার জন্য শুভকামনা রইল, শ্রদ্ধা এবং ভালোবাসা নেবেন বরকত ভাই। লায়লা নার্গিস পলি লিখেছে সবার আবৃত্তি খুব ভালো লাগছে, ধন্যবাদ। রুকসানা শিল্পী লিখেছে মুগ্ধ হয়ে শুনছি, রূপশ্রী দিদি, ধন্যবাদ। রুমা সরকার লিখেছে বাহ রূপশ্রী, ধন্যবাদ। জালাল আহমেদ জুয়েল লিখেছে বৃষ্টি তুমি মিষ্টি অতি, দৃষ্টি ফেরা দায়, ছোট্ট মেয়ে নাচে যেন নূপুর বেঁধে পায়, বাহ চমৎকার ছড়া লিখেছেন, ধন্যবাদ আপনাকে। ইমরুজ সোহেল লিখেছে, কবি ইমরুজ সোহেল লিখেছে রূপশ্রী ইসলাম, রূপশ্রী ইসলাম, আচ্ছা কাকে বলেছে জানি না। রূপশ্রী ইসলাম অনেক সুন্দর কবিতা পড়লেন, তাকে শুনছি, ধন্যবাদ। বোধহয় রূপশ্রী দিকেই বলেছে। নাজমুল হাসান লিখেছে সবগুলো প্রিয় মুখ যেন এক একটি তারা হয়ে জ্বলছে, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন, ধন্যবাদ আপনাকে। শাহতাজ মুনমুন আপা লিখেছে সবার কবিতা সুন্দর, ধন্যবাদ। আমাদের বিল্টু ভাই লিখেছে আহা খোকা ভাই, আহা মমতা, ধন্যবাদ। আহাদ হোসেন লিখেছে অসাধারণ, আহাদ হোসেন লিখেছে অনবদ্য উপস্থাপনা, ধন্যবাদ। অনামিকা ভট্টাচার্য লিখেছে বাহ, ধন্যবাদ আপনাকে। তিনি আরো লিখেছে অপূর্ব, ধন্যবাদ। তারপরে বিশ্বাস রাতুল লিখেছে দারুণ, আহা তমাল ভাই বহুদিন পরে দেখলাম, রূপশ্রীকে ধন্যবাদ। শাহতাজ মুনমুন আপা লিখেছে রূপশ্রী তোমার উপস্থাপনা চমৎকার, ধন্যবাদ। নাজমুল হাসান লিখেছে খুব মিষ্টি পরিবেশনা মিষ্টি দিদির কণ্ঠে। অনামিকা লিখেছে বৃষ্টি বৃষ্টি তুমি মিষ্টি, খুব ভালো লাগলো, ধন্যবাদ। জি এম মোর্শেদ লিখেছে শুভেচ্ছা শুভকামনা অভিনন্দন, ধন্যবাদ আপনাকে। নাজমুল হাসান লিখেছে অমন করে ডাকলে নামতে তো হবেই, ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ। সবার মতামত স্ক্রিনে রাখার চেষ্টা করেছি এবং কিছু হয়তো বাদ পড়ে যেতে পারে হয়তো পড়ায়, এই জন্য দুঃখ প্রকাশ করছি, হয়তো চোখের আড়াল হয়ে গেছে। যাই হোক, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। প্রথমেই চলে যাচ্ছে আমাদের প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ তমাল ভাইয়ের কাছে আমাদের আজকের অনুষ্ঠানের বিদায় শুভেচ্ছা বিনিময় করি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ফুরান। আমরা এমনি ভাবে এই জীবাণুর কালে আমরা সবাই ভালো থাকতে চাই এবং তোমরা যারা এই অন্তর্জালের মধ্য দিয়ে অর্থাৎ ইন্টারনেটের মধ্য দিয়ে তোমরা যারা এই আয়োজনগুলো করছো, অনেক ত্যাগ স্বীকার করে অনেক কষ্টের মধ্যেও নানা প্রতিকূলতার মধ্যে তোমাদের জন্য সব সময় শুভকামনা, বুক ভরা ভালোবাসা। যারা এই পুরো আয়োজনটি জুড়ে আমাদের সাথে ছিল, কমেন্টস দিয়েছে আমাদেরকে, যারা আমাকে নিয়ে লিখেছে অথবা আমাদেরকে নিয়ে লিখেছে, সকলের জন্য আমার ভালোবাসা। সেই সাথে আমার সাথে আজকের যে দুজন অতিথি রূপশ্রী এবং আমার অত্যন্ত কাছের মনির, এবং সেই সাথে বন্যাও আমার খুব কাছের, সেই 2000 সাল থেকে আমি বন্যাকে চিনি। তো সকলের জন্য ভালোবাসা শুভকামনা। সনাধিতির জয় হোক, আবৃত্তির জয় হোক, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের জয় হোক, এই শুভকামনা জানিয়ে শুভরাত্রি জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের প্রিয় মনির ভাইয়ের কাছে। মনির ভাই, বৃষ্টির আনন্দের মধ্যে আমরা আমাদের জীবনকে যেমন খুঁজে পাই, জীবনকে দেখতেও চাই, ঠিক পাশাপাশি আমরা যেন সবসময় স্মরণে রাখি আমাদের পাশের মানুষকে, তাদের সুখ দুঃখ ভালো মন্দের কথা যেন আমরা চিন্তা করি, বিশেষ করে যখন বিপন্ন সময় কাটছে এই বাংলাদেশ পুরো পৃথিবীতে।
পৃথিবী, তখন আরো অনেক বেশি জরুরি হয়ে ওঠে আমাদের একজন আরেকজনের পাশে দাঁড়ানোর, একজন আরেকজনের খবর নেওয়া, খোঁজ খবর নেওয়া, এবং সেই সাথে এই সমাজের যত রকমের অন্যায় অনাচার এর বিরুদ্ধে, যত রকমের অন্ধকার অশুভ শক্তির বিরুদ্ধে যেমনি করে আমরা দাঁড়াতাম, ঠিক তেমনি করে বৃষ্টির মধ্যেও আমরা সেই অন্ধকারের বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে আমরা দাঁড়াবো, ভালোবাসবো মানুষকে, পাশে থাকবো মানুষের। জয় হোক কবিতার, জয় হোক আবৃত্তির। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মনির ভাই। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের প্রিয় রূপশ্রীদির কাছে। রূপশ্রীদি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার দিনে কবিতা থেকে দুটি লাইন করতে চাই। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশাল। এই বর্ষার দিনে এই চমৎকার আয়োজনে আমাকে সাথী করার জন্য প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সনাতনীকে। যদিও আমাদের বর্তমান যে পরিস্থিতি, প্রবল বন্যা, তার উপরে রয়েছে, সনাধিদির কথাতেই বলতে চাই, আমাদের বর্ষার মৌসুমে জীবাণুর ঘুম, যা আমাদেরকে আঘাত করে যাচ্ছে প্রতিনিয়ত। এই কোভিড-19 কারণে আমরা সবাই গৃহবাসী হয়ে আছি। আমাদের মানসিক অবস্থা খুব একটা ভালো নয় প্রায় সবারই। তারপরেও সনাধিদি এই যে চমৎকার আয়োজনটি করে বর্ষার সঙ্গে আমাদের সবাইকে সম্পৃক্ত করে নিচ্ছে, সেজন্য আবারও ধন্যবাদ জানাই। আর সম্মানিত দর্শক শ্রোতা যারা এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে, বিভিন্ন মন্তব্য করে আমাদেরকে উৎসাহ দিয়েছেন, তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা। এভাবেই থাকবেন শিল্পের সঙ্গে, শিল্পীদের সঙ্গে। বর্তমান সময়ে শিল্পীরা অনেকটাই বিপন্ন হয়ে আছেন। আসুন আমরা শিল্পীদের পাশে দাঁড়াই। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। শুভরাত্রি, নমস্কার। ধন্যবাদ রূপশ্রীদি। বন্যা আপা। আমাদের আজকে সারাদিকে 1.5 ঘন্টা সময় কি করে পার হলো সেটা মানে আসলে ভাবতে পারিনি। হঠাৎ করে সৌরভ এসে বললো কি 1 ঘন্টা শেষ। এত ভালো লাগা নিয়ে আমরা এভাবে চলছি। আর আমাদের সাথে আজকে ছিল আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধাভাজন তমাল ভাই, মনির ভাই এবং আমার খুব কাছের বন্ধু বলতে পারি রূপশ্রীদি। খুবই ভালো লেগেছে। আমাদের এই 1.5 ঘন্টা সময় কি করে পার হলো আমি জানি না। আসলে ঠিক এরকম ভালো লাগা দর্শকদের দিতে চাই বলেই সনাধিতি প্রতিদিনই আমরা এভাবে আয়োজন করি আমাদের প্রিয় ব্যক্তিদের নিয়ে। এবং আজকে ছিলেন দেশ বরেণ্য 3 জন আবৃত্তি শিল্পী এবং আমাদের এই সনাধিতিকে তারা সবসময় শ্রদ্ধা বা ভালোবাসার চোখে দেখেন কিংবা আমাদেরকে আশীর্বাদের চোখে দেখেন, যার জন্য তারা সবসময় আমাদের পাশে আসেন, আমাদের কাছে আসেন এবং আমাদের মানে ডাকে সাড়া দেন। তাই হয়তো যখনই বলি তখনই তারা আমাদের সাথে চলে আসেন। এটাই হচ্ছে আমাদের পরম পাওয়া। তারা অনেক গুণীজন, তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ এবং আজকের এই অনুষ্ঠানে তারা আমাদের সমৃদ্ধ করেছেন। তাদের কাছে মানে অনেক অনেক কৃতজ্ঞতা স্বীকার করছি এবং অনেক ধন্যবাদ। আর সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন এবং বিভিন্ন মতামত দিয়েছেন। অবশ্যই তাদের জন্যই আমরা সাজাতে পারছি আমাদের এই আয়োজনগুলো। তারাও আমাদের সাথেই থাকবেন এবং আজকের অতিথি যারা, তারা তো আমাদের সাথে থাকবেনই। আর মনির ভাই বা রূপশ্রীদি বা তমাল ভাই, যখনই আমরা কোনো প্রোগ্রামে যাই, প্রিয়জনদের কবিতা দেখি মনে হয় না কখনোই যে এটা মনির ভাই করতে, আমার মনে হচ্ছে যে এটা আমার ভাই আর কি, মানে এরকমই একটা ব্যাপার। সেটা সব সময় হয় বা তমাল ভাই করছে, তারপর ওই কবিতাটা তমাল ভাই, মনির ভাই বা রূপশ্রীদি পড়লো, মানে ওই কবিতাটা অন্য কেউ যদি কখনো কারোর চোখে মানে কারো মুখে শুনি, আর ভাল লাগে না, দ্বিতীয়বার আর ভাল লাগে না, ভাল লাগাতে পারি না। হয়তো এটা একটা ভালো লাগার জায়গা কিংবা এই যে একটা বন্ধন, সেই 2000 সাল থেকে আবৃত্তি সমন্বয় পরিষদের সাথে থেকে থেকে এই মানুষগুলোকে দেখতে দেখতে এমন হয়ে গেছে যে মনে হয় এরা তো আমার পরিবারেরই মানুষ, আলাদা কেউ না। সেখান থেকে আজকেও সেরকম যে মানে এই 1.5 ঘন্টা সময় আমি আমার মানুষদের সাথে ছিলাম, এটা ভেবে ভালো লাগছে। জানি না আমার বরণীয় যারা, তারা তাদের কেমন লেগেছে, তাদের কষ্ট দিয়েছি কিনা কোনো কারণে। যদি দিয়ে থাকে এর জন্য ক্ষমা চাচ্ছি এবং আমার দর্শকদের কাছেও ক্ষমা চাচ্ছি যদি কোনো কারণে আপনারা কষ্ট পেয়ে থাকেন, হয়তো কারো মতামত করতে পারিনি, এরকম হতে পারে, সেজন্য ক্ষমা চাচ্ছি। আর হ্যাঁ, সবার সুস্থতা কামনা করছি।
সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং আমাদের সনাধিতির সাথে থাকবেন। আমরা নিয়ে আসছি নতুন নতুন অনুষ্ঠান আপনাদের জন্য, আপনাদের ভালো লাগার। সেই প্রত্যাশায় শেষ করছি। তবে সবাই সাবধানে থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ বন্যা আপা, সবাই সবকিছু বলে দিয়েছেন। শেষ বেলায় এসে আমাদের সনাধিতি অন্তর্জাল এই আড্ডার যে আয়োজন, আমরা ছোট্ট করে চেষ্টা করছি আমাদের প্রিয় মানুষদের আনবার। তো আপনাদের যাদের ভালো লাগে আপনারা এই লাইভগুলো ছড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে এখন যেরকম পাশে আছেন আরো বেশি বেশি লাইক কমেন্ট করবেন, এজন্য আপনাদের কাছে কৃতজ্ঞ এবং ভালোবাসা রইল। সবশেষে আবারও একটা কথা, যেহেতু আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে জীবাণুর মৌসুমে ফুটেছে বর্ষা ফুল, এই লাইনটা নিয়ে একটা ছোট্ট করে কথা বলি। আমি ঢাকা থেকে ফিরেছি, খুলনায় ফিরেছি, বাগেরহাটে ফিরেছি, মাস দেড়েক হবে। করোনার জন্য ঢাকায় সারাদিন বাসায় বসে থাকতে হয়, এজন্য চলে এসেছি। তো যখন ফেরি পার হই, পদ্মা ফেরি, তখন আমার মনে হঠাৎ আর কি মনে হলো জীবাণুর মৌসুমে ফুটেছে বর্ষা ফুল। মানে এই পদ্মার পাড়ে এসে বৃষ্টির একটা অপরূপ সৌন্দর্য দেখে যে জীবাণুর এই মৌসুমে মানুষ মারা যাচ্ছে, মানুষের কি হাহাকার, তার ভিতরে কিন্তু বর্ষায় প্রকৃতির যৌবন ফুটতে থেমে থাকছে না। তো প্রকৃতি বুঝিয়ে দিয়েছে যে আমি আমার মতো ফুটে উঠবো, যা কিছুই হোক না কেন। তো ওখান থেকে ওই চরণটা মনে পড়লো। তো ওইখান থেকে আমার মনে হলো যে আমি এই শিরোনামে একটা অনুষ্ঠান করবার চেষ্টা করব। পরবর্তীতে এসে আমার আপা এবং অন্যান্য যারা আছে সংগঠনের কথা বললাম, সবাই অনুমতি দিল। তো সেই সুবাদে আর কি সেই অনুষ্ঠানটা নামাতে পেরেছি। তো যাই হোক, এই জীবাণুর যে মৌসুম চলছে, জীবাণুর যে কাল চলছে, মহামারীর যে সময় চলছে, এই সময় আপনারা কাজে তো বের হতেই হবে, যে যেখানেই থাকেন সুস্থতা এবং সাবধানতার সাথে থাকবেন, সচেতনতার সাথে থাকবেন। সকলের সুস্থতা এবং সাফল্য কামনা করে আমাদের আজকের জীবাণুর মৌসুমে ফুটেছে বর্ষা ফুল পর্ব 6 এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।